নির্বাচন বানচালকারীদের স্বার্থে পিআর আন্দোলন বলছে বিএনপি। ফ্যাসিবাদীদের পুনর্বাসনের শঙ্কা, দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জামায়াতের। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বৈঠক আজ। দলগুলো একমত না হলে সুপারিশ দেবে ঐকমত্য কমিশন, সিদ্ধান্ত নেবে সরকার। সমাধান না হলে সংকটের শঙ্কা বদিউল আলমের। অবৈধ অস্ত্রের ঝনঝনানিতে অশান্ত পাহাড়, 4টি রুটে চালান ঢুকছে মিয়ানমার, ভারত থেকে। পাচারে ব্যবহার হয় সাংকেতিক ভাষা, অভিযান বাড়ানোর দাবি পুলিশের। দেশে রফতানি রেমিটেন্স আয় বাড়লেও বিনিয়োগে ভাটা, অর্থনীতিতে দুর্বল হয়ে পড়ার শঙ্কা। স্থিতিশীলতা ফেরাতে রাজনৈতিক সরকারের বিকল্প নেই বলছেন ব্যবসায়ীরা। এবং প্রথম ধাপে সেনা প্রত্যাহারে রাজি ইসরায়েল। হামাস নিশ্চিত করলেই যুদ্ধবিরতি কার্যকর, জানালেন ট্রাম্প। গাজায় নতুন করে হামলায় আরও 61 ফিলিস্তিনির মৃত্যু। ভোরের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। পিআর দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বানচালকারীদের পক্ষে কাজ করছে। এর মধ্য দিয়ে ফ্যাসিস্ট ও অগণতান্ত্রিক শক্তি পুনর্বাসনের সুযোগ পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আলাদা অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হচ্ছে। দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাবের নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী অভিযোগ করেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হয়েছে। দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। আজকে প্রশাসনে বিভিন্ন জায়গায় একটি বিশেষ রাজনৈতিক দল, যেটা বলেছি, একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের লোকজনদেরকে খুব কৌশলে নানাভাবে তাদেরকে বসানো হয়েছে। এটা দিয়ে কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। জনগণ প্রত্যক্ষ করছে, আমরাও প্রত্যক্ষ করছি কোন কোন গুরুত্বপূর্ণ পদে এই সমস্ত বিশেষ রাজনৈতিক দলের মনোভাবাপন্ন প্রশাসক এবং আমলাদেরকে বসানো হচ্ছে। তারা কখনোই নিরপেক্ষ নির্বাচন হতে দেবে না। এদিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, যারা নির্বাচন বানচাল করতে চায়, পিআরের দাবিতে আন্দোলনকারীরা তাদের পক্ষে কাজ করছে। এর মধ্য দিয়ে পতিত ফ্যাসিস্ট ও অগণতান্ত্রিক শক্তি পুনর্বাসনের শঙ্কা তার। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার জন্য এবং পারতপক্ষে বানচাল করার জন্য যে শক্তি কাজ করছে, তার পক্ষেই এই রাজনৈতিক দলটি কাজ করছে বলে আমাদের সন্দেহ। পিআর মানে আমি অনেক সময় বলেছি, এটা পার্মানেন্ট রেস্টলেসনেস। এটা স্থায়ীভাবে অস্থিরতা সৃষ্টি করে, অস্থিতিশীলতা সৃষ্টি করে রাষ্ট্রে। পৃথিবীর যে সমস্ত দেশে এটা এক্সপেরিমেন্ট হয়েছে, সেই সমস্ত দেশের নজির আপনারা খুব দেখুন। আপনারা খুব সম্প্রতি দেখবেন নেপালের রাজনৈতিক পরিস্থিতি, সেখানেও পিআর বিদ্যমান। যেসব দেশে পিআর আছে সেখানে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে সালাউদ্দিন বলেন, এমন ব্যবস্থা চায় না জনগণ। ময়দানে এবং আলোচনা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামায়াত। দ্বন্দ্বে না জড়িয়ে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। এদিকে বিএনপিও আওয়ামী লীগের মতো দেশ চালাতে চায় বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলনের নেতারা। জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে বলে জানিয়েছে খেলাফত মজলিস। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে দায়ী ও ওয়াইজ সম্মেলন। রাজধানীর মগবাজার আল ফালাহ মিলনায়তনে আসেন সংগঠনটির 5 শতাধিক আলেম প্রতিনিধি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, কোনো বিভাজনের রাজনীতি করে না তার দল। দেশকে এগিয়ে নিতে দ্বন্দ্বে না জড়িয়ে ঐক্যবদ্ধ হবার আহ্বান তার। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয়, আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতারা বলেন, ক্ষমতায় যেতে উন্মুখ একটি দল ইসলামের বিরুদ্ধে কথা বলছে। বিএনপিও আওয়ামী লীগের মতোই দেশ পরিচালনা করতে চায় বলে মন্তব্য করেন তারা। আমাদেরকে বলছে রাষ্ট্রবিরোধী, আমাদেরকে বলছে স্বাধীনতা বিরোধী, আমাদেরকে বলছে মৌলবাদী। আওয়ামী লীগ যেই নীতি পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করেছে, এখন বাংলাদেশে বিএনপি সেই ধারাই তারা অব্যাহত রাখতে চাচ্ছে। এদিকে দুপুরে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে মতবিনিময় করে খেলাফত মজলিস। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন দাবিতে দেশব্যাপী গণসংযোগ, মিছিল সহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব। নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন তা এখনো প্রস্তুত হয়নি। প্রশাসন ক্ষমতা নিরপেক্ষতা নিয়ে জনগণের যে প্রশ্ন হয়েছে তার কোনো সমাধান হয়নি। ভোটের রোডম্যাপ ঘোষণা হলেও সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেই বলেও অভিযোগ খেলাফত মজলিসের। সংস্কার সংক্রান্ত জুলাই সনদ। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আজ বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। দলগুলো একমত না হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। কমিশন সদস্য বদিউল আলম মজুমদারের মতে, সনদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলে গভীর সংকটে পড়বে দেশ। রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সাব্বির আহমেদ মনে করেন, সংস্কার নিয়ে কমিশনের উচ্চাকাঙ্ক্ষার কারণে সংকট তৈরি হয়েছে। ৬টি সংস্কার কমিশনের চেয়ারম্যান নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। সংস্কার প্রস্তাব বাস্তবায়নে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে গত ১৫ ফেব্রুয়ারি থেকে আলোচনায় এখন পর্যন্ত ৮৪টি প্রস্তাবে একমত হলেও অনেক মৌলিক বিষয়ে এখনো মতভিন্নতা রয়েছে। সবচেয়ে জটিলতা দেখা দেয় জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে। সংসদেই চূড়ান্ত ফয়সালা চায় বিএনপি, তবে সাংবিধানিক আদেশ বা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আইনি বাধ্যবাধকতা চায় জামায়াত, এনসিপি সহ অন্য দলগুলো। এমন পরিস্থিতিতে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রোববার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার সময় সংবাদকে জানান, আলোচনায় দলগুলো একমত না হলে সরকারকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার দেওয়া হবে। ৫ তারিখে আমরা একত্রিত হব রাজনৈতিক দলের সাথে এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকে শুনতে চাইব যে তারা কি ঐক্যমত্যে পৌঁছেছে। ঐক্যমত্যে যদি পৌঁছে তাহলে তো কোনো সমস্যাই নেই। আমরা জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে এবং স্বাক্ষরিত হওয়ার মাধ্যমে যেই পদ্ধতির ব্যাপারে তারা একমত হয়েছে সেই পদ্ধতিতে এটা বাস্তবায়িত হবে। যদি সমঝোতায় না পৌঁছে সরকারের কাছে আমরা সুপারিশ করব। সরকার সুপারিশ রাখতেও পারে, নাও রাখতে পারে, সেটা সরকারের সিদ্ধান্ত। তবে জুলাই সনদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব না হলে দেশ গভীর সংকটে পড়বে বলে মনে করেন বদিউল আলম মজুমদার। বাংলাদেশের ইতিহাসে যা ঘটেছে এই যে গত কয়েক মাসে, গত প্রায় ১ বছরে, যে এতগুলো রাজনৈতিক দল অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে দিনের পর দিন আলোচনা করেছে, যেটা কোনোদিন ঘটেনি গত ৫৪ বছরে। আমাদের যেটা সংকট অপেক্ষা করছে যদি আমরা ঐক্যমতে না বুঝতে পারি। জুলাই সনদ নিয়ে সংকটের জন্য কমিশনের উচ্চাকাঙ্ক্ষাকে দুষছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাব্বির আহমেদ। প্রথম থেকে আমার কাছে মনে হয়েছে ঐকমত্য কমিশন ইজ এক্সট্রিমলি অ্যাম্বিশাস, অতিমাত্রায় উচ্চাকাঙ্ক্ষী জায়গা থেকে তারা যাত্রা শুরু করেছে, যে কারণে তারা এটার কোনো শেষ দেখতে পাচ্ছে না এবং আমার ধারণা এটা পারবেও না, এটা হবে না। দলগুলোর ভোটাভুটির মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দেন তিনি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে যারা সিগন্যাল পাবে তারাই নির্বিঘ্নে প্রচার চালাতে পারবে, আর যারা সিগন্যাল পাবে না তাদের উপর অত্যাচার করা হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে শনিবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে সংকটে পড়বে দেশ। তার ওপর হওয়া আক্রমণ প্রসঙ্গে নূর বলেন, সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্ত হিসেবে ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে হবে, না হলে সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। এই সমঝোতার নির্বাচনে যাদেরকে সিগন্যাল দেবে তারা নির্বিঘ্নে ওই আওয়ামী লীগের আমিডামি নির্বাচনের মতো প্রচারণা চালাবে, মিছিল মিটিং করবে। যাদেরকে সিগন্যাল দেবে না তাদেরকে এইভাবে হামলা করে, আক্রান্ত করে মাঠ থেকে তাড়িয়ে দেওয়া হবে। তাই আমরা মনে করি সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্ত হিসেবে এই ঘটনার বিচার, এই ঘটনার তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া জরুরি।
অন্যথায় আগামীতে যে সুষ্ঠু নির্বাচন হবে সেটা আমরা বলতে পারি না। অন্য প্রসঙ্গ, চিকিৎসা দিয়ে ডেঙ্গু প্রতিরোধ নয়, এডিস মশার প্রজনন ক্ষেত্র তৈরি করে ডেঙ্গু ছড়াচ্ছে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়েছে তারই প্রমাণ। আক্রান্তদের দেয়া হয়নি মশারিও। সময় সংবাদে প্রতিবেদন প্রচারের পর খোলা হয় আলাদা ডেঙ্গু ওয়ার্ড, রোগীদের দেয়া হয় মশারি। তবে হাসপাতালের বাইরের চিত্র এখনও আগের মতোই। এম এ আজিমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহজাহান খান। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল, জরুরি বিভাগের পাশে ময়লার স্তূপের মধ্যে অসংখ্য পাত্রে জমে আছে পানি, যা থেকে জন্মাচ্ছে এডিসের লার্ভা ও মশা। শুধু ডেঙ্গু আক্রান্ত হয়ে আসা রোগীদের থেকে নয়, এখানে জন্মানো এডিস মশা থেকেও ডেঙ্গু আক্রান্ত হচ্ছে সবাই। শুধু জরুরি বিভাগ নয়, সোহরাওয়ার্দী হাসপাতালের চারপাশেও যেন চাষ হয় এডিস মশার। পরিত্যক্ত ডাবের খোসা, ওয়ান টাইম কাপ বা মাটির পাত্র, সব কিছুতেই জমে আছে পানি, জন্মাচ্ছে এডিসের লার্ভা। হাসপাতালটির ভেতরে ঢুকতেই 104 নম্বর ওয়ার্ডের সামনে এক বালতি পানি চোখে পড়ে সময় সংবাদের। কাছে গিয়ে দেখতেই হতবাক হই আমরা। পুরো বালতির পানি যেন এডিসের লার্ভায় ভরা। হাসপাতালটির কর্মকর্তা কর্মচারীরা কি ডেঙ্গু প্রতিরোধে কাজ করছে নাকি প্রসারে? যেখানে বালতি রাখছে এটি খেয়াল করা হয়, কিন্তু যারা কাজ করে তাকে তো এটি দেখার কথা। ফেলে দেয়া হয় এডিসের লার্ভায় ভরা বালতির পানি। এবার ওয়ার্ড নয়, কেবিনে নজর দিতে চাই আমরা। তবে সেখানেও ডেঙ্গু চাষের ভয়াবহ চিত্র ধরা পড়ে সময় সংবাদের ক্যামেরায়। গাছের টব তৈরি করা হয়েছে প্লাস্টিক পাত্র দিয়ে। গাছ না থাকলেও তাতে দীর্ঘদিন ধরে জমে আছে পানি, তার মধ্যেই জন্মাচ্ছে এডিসের লার্ভা। পানি বোতল ছিল, এটা আমি লাগাইনি, হয়তো কোনো আমি বেশ কয়েকদিন একটু ঝামেলার জন্য এই লাইনে আসতে পারি না। কোন রুগীরা সম্ভবত দিয়ে গেছে আমার কোনো ওয়ার্ড বয়ের হাতে। হাসপাতালটির মধ্যেই যেভাবে মশা চাষ হচ্ছে, তা থেকে কিভাবে রক্ষা করা হচ্ছে রোগীদের জানতে ওয়ার্ডগুলোতে সময় সংবাদ। ডেঙ্গু আক্রান্ত ও অন্য রোগীরা মিলেমিশে একাকার। ডেঙ্গু আক্রান্ত রোগীদের দেয়া হয়নি মশারি, তাদের কামড়ে অন্য রোগীদের মাঝেও স্বাচ্ছন্দ্যে ডেঙ্গু ছড়াচ্ছে মশারা। ভর্তির পর থেকে তো মশারি দেয় নাই, আসছি সকালে, ঠিক আছে, এখন পর্যন্ত মশারি দেয়নি। এবার সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের মুখোমুখি আমরা। ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও অভিযুক্ত কর্মকর্তাদের ডেকে ধমকালেন তিনি। এত সময় ধরে এটা চোখের বাইরে পড়ে গেল কেন? এখন থাকছে কেন? এগুলো থাকবে কেন? এগুলা রিস্কে না? প্রতিবেদনটি প্রচারের মধ্যেই বদলে যায় হাসপাতালের চিত্র। ডেঙ্গুর জন্য খোলা হয় আলাদা ওয়ার্ড, রোগীদের দেয়া হয়েছে মশারি। সময় টেলিভিশনে যে রিপোর্টটা হয়েছে, রিপোর্টটার পর থেকে ডেঙ্গুর জন্য একটা আলাদা ওয়ার্ড করা হয়েছে এবং এখন যারাই ভর্তি হচ্ছে এই রিপোর্টের পর থেকে দেখলাম যে যারাই ভর্তি হচ্ছে সবাইকে সাথে সাথে মশারি দিয়ে দেওয়া হচ্ছে। ঝামেলা নেই, কিছু নেই, আলাদা ওয়ার্ড, কোনো গরম নাই, কিছু নাই, বেশি লোকের ভিতর নাই। তবে হাসপাতালের বাইরের চিত্র এখনও আগের মতোই। দ্রুত ময়লা আবর্জনা সরানোর দাবি রোগী ও স্বজনদের। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। দুর্গম পাহাড় আর ভৌগোলিক চ্যালেঞ্জের সুযোগ নিয়ে প্রতিনিয়ত অস্ত্র ঢুকছে পার্বত্য চট্টগ্রামে, আর তাতে অশান্ত হচ্ছে পাহাড়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে মিয়ানমার ও ভারত থেকে অন্তত 4টি রুটে অস্ত্র আসছে রাঙামাটিতে। এক্ষেত্রে ব্যবহার হচ্ছে নানা সাংকেতিক ভাষা। পুলিশ বলছে নানা চ্যালেঞ্জ থাকলেও অস্ত্র চালান রোধে নিয়মিত কার্যক্রম চালাচ্ছে যৌথ বাহিনী, বাড়ানো হয়েছে নজরদারি। রাঙামাটি থেকে ফিরে ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। গহীন জঙ্গল, দুর্গম পাহাড়ের বাঁকে বাঁকে অপরাধের অভয়ারণ্য। নানা পথ বেঁকে নানা গোষ্ঠীর হাতে পৌঁছে যাচ্ছে অত্যাধুনিক সব অস্ত্র, আর তাতে অশান্ত হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। অস্ত্রের চালান ঘিরে গড়ে উঠেছে আন্তদেশীয় নেটওয়ার্ক। আইনশৃঙ্খলা বাহিনী বলছে অন্তত 4টি রুটে অস্ত্র ঢুকছে রাঙামাটিতে, যার একটি মিয়ানমার থেকে ভারতের মিজোরাম সীমান্ত পার হয়ে থাথি, লুল্যাংচড়ি, চকপতি ঘাট, বসন্তপাড়া হয়ে রাঙামাটিতে প্রবেশ। অস্ত্র আসার আরেক পথ বান্দরবান থেকে বাঙালহালিয়া, রাইখালি বাজার, বড়ইছড়ি হয়ে কাউখালী রুট।
তৃতীয় রুট হচ্ছে মিয়ানমার থেকে মিজোরাম দিয়ে বাংলাদেশে প্রবেশ, এরপর শুকনাছড়ি, বরকল, তালুকদারপাড়া, সারোয়াতলি হয়ে বাঘাইছড়ি পৌঁছাচ্ছে অস্ত্র। এছাড়া মিয়ানমার থেকে মিজোরামের পুগজিং মানপাড়া সীমান্ত পেরিয়ে অস্ত্র যাচ্ছে রাঙামাটির সাজেক লঙ্কর পয়েন্টে। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী এসব রুটে বাংলাদেশে অস্ত্র আসার পথে চলতি বছর দেশটিতে ধরা পড়েছে কিছু চালান। জানুয়ারি থেকে মার্চ এই 3 মাসে 5টি বড় চালান জব্দের খবর পাওয়া গেছে। এসব চালানে ছিল AK-47, M16, গ্রেনেড লঞ্চার সহ বিভিন্ন ধরনের ভারী অস্ত্র ও গোলাবারুদ। আমি খুব একটা আতঙ্কে এখনো। পার্বত্য চট্টগ্রামের একটি আঞ্চলিক সংগঠনের সাবেক 2 সদস্য জানান, প্রতিটি অস্ত্রের জন্যই থাকে সাংকেতিক ভাষা। পার্টির একটা নিজস্ব একটা অস্ত্র বহনকারী আছে, যে তা একটা স্পেশাল টিম, যে অস্ত্র আসলেই ওরাই ওদের থেকে নিয়ে আসবে যে অস্ত্রগুলো, যে আজকে অস্ত্র চালান আসবে, যে এতগুলো বলে অস্ত্র বলে লোক কয়জন লাগবে, ওগুলো হচ্ছে বিশেষ লোক নিয়ে যায় যে অস্ত্রগুলো আনার জন্য। এগুলো তো বিশেষ করে যে আসে যে মায়ানমার, থাইল্যান্ড এদিক থেকে, আর ইন্ডিয়া বোর্ডারে ঢুকবে মালগুলো, পরে ওখান থেকে আবার বাংলাদেশে আসবে। একটা অস্ত্রের দাম বার্মা থেকে নিয়ে আসতেছে 3 লক্ষ টাকা, কিন্তু এখানে বিক্রি করছে আপনার 6 লক্ষ। গ্যাং আছে যে তারা বড় একটা সিন্ডিকেট, বেশিরভাগে এখান থেকে যাবে, আজকে বর্ডারে দিবে, যে মনে করেন এই জায়গাতে দিচ্ছে, তো আগাম কি করবে, অস্ত্র বাহিনী গিয়ে ওইখানে চারিদিকে ঘেরাও করবে। ঘেরাও করার পরে যখন মালগুলো এফআরআই আসবে বাংলাদেশে, তখন তাদের মধ্যে ওরা তো হিট পজিশনে আসে, আন্ডারগ্রাউন্ডে যারা আছে, যেন বেমানি করতে না পারে। তো কী করে তারা মাল সাবান বুঝে নিয়ে তারপরে টাকা বুঝে লেনদেন কত আসছে কত কি, তখন বুঝে দিয়ে তাদের মতো তারা চলে যায়, আবার গার্ড দিয়ে অস্ত্রগুলো নিয়ে আসে। অস্ত্রের অবাধ চালানের ফলে পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলো যেমন নিজেদের মধ্যে সংঘাতে জড়াচ্ছে, তেমনি নিশানা করা হচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও। এসব ঘটনায় এই পর্যন্ত প্রাণ হারিয়েছেন নিরাপত্তা বাহিনীর 42 সদস্য। এখানের সীমান্তগুলো যেমন পাহাড়ে পরিপূর্ণ, তেমনি পাহাড়ের পাশাপাশি লেক এবং নদীর সংযোগও সীমান্ত রয়েছে। ফলে এই নদীর সীমান্ত থাকার কারণে এটা যথেষ্ট অত্যন্ত জটিল। তারপরেও আমাদের কাছে যখন স্পেসিফিক তথ্য পাই, আমরা কিন্তু অভিযান চালাই, এবং সেই অভিযানগুলো কিন্তু যৌথ অভিযান চালায়। বিভিন্ন নামে, ছদ্মনামে তারা সন্ত্রাসী কার্যক্রম চালাই মর্মে অভিযোগ আসে। যখন এই অভিযোগগুলো আমরা পাই, সেগুলো আমরা খতিয়ে দেখি। বিশেষ করে আমাদের পুলিশ বিভাগ রয়েছে, সেনাবাহিনী রয়েছেন, সীমান্ত এলাকায় বিজিবি রয়েছেন। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা সেটা নিয়ন্ত্রণে রাখছি। গত 1 বছরে অন্তত অর্ধশত প্রাণহানির খবর পাওয়া গেছে পাহাড়ের সশস্ত্র সংগঠনগুলোর সংঘাতে। এসব সংঘাতের অবসান ঘটবে পাহাড়ের শান্তি ও স্থিতিশীলতার জন্য, এমনটি প্রত্যাশা করেন এখানকার স্থানীয়রা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, রাঙামাটি। 8 দিন পর খাগড়াছড়ি সদর ও পৌর এলাকা থেকে 144 ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন, যা কার্যকর হয়েছে ভোর 6টা থেকে। এর আগে অবরোধ কর্মসূচি পুরোপুরি তুলে নেয় যুগ্ম ছাত্র জনতা। এদিকে সহিংসতায় ক্ষতিগ্রস্ত 28টি পরিবার ও ব্যবসায়ীর মাঝে ত্রাণ ও আর্থিক সহায়তা দিয়েছে পার্বত্য জেলা পরিষদ। ধীরে ধীরে চিরচেনা রূপে ফিরছে খাগড়াছড়ি, সেই সঙ্গে স্বস্তি ফিরছে জনমনে। শনিবার সকালে যুগ্ম ছাত্র জনতার মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে অবরোধ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহারের কথা জানানো হয়। বলা হয়, প্রশাসনের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে আহত ও ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা দেয়া এবং প্রশাসনের আশ্বাসকে আংশিক বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয় সেজন্য আমাদের পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা ছিল সেটা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। দোকানপাট খুলতে শুরু করেছে, আনাগোনা বাড়ছে পর্যটকদের। স্বাভাবিক জীবনে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেন স্থানীয়রা। এখন মোটামুটি পরিস্থিতি ভালো হয়েছে, এটার জন্য অনেক ভালো লাগতেছে। অবরোধটা তুলে নেওয়া হয়েছে, আমরা মোটামুটি আশা করতেছি পর্যটকরা আস্তে শুরু করবে। ব্যবসা বাণিজ্যের জন্য আর কোনো বাধাবিঘ্ন হবে না, আমরা সুন্দরভাবে জীবনযাপন করে সবাই একসাথে মিলেমিশে কাজ করতেছে। সহিংসতায় ক্ষতিগ্রস্ত 28টি পরিবার ও ব্যবসায়ীর মাঝে ত্রাণ ও আর্থিক সহায়তা দিয়েছে পার্বত্য জেলা পরিষদ। ক্ষতিগ্রস্তদের প্রত্যেককে 10,000 টাকা করে ও 1 বস্তা চাল দেওয়া হয়।
এর আগে গত 23 সেপ্টেম্বর রাতে মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগ এনে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে সড়ক অবরোধ কর্মসূচিতে উত্তাল হয়ে ওঠে খাগড়াছড়ি। সহিংসতায় গুইমারায় নিহত হন 3 পাহাড়ি, আহত হন 16 সেনা সদস্য, 6 পুলিশ সদস্য সহ অর্ধশতাধিক পাহাড়ি বাঙালি। এছাড়া ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট হয় অর্ধশত বাড়িঘরে। সময় সংবাদ, খাগড়াছড়ি। বিস্ফোরণে হতাহত ঠেকানোর উদ্যোগ নিয়েছে বিজিবি। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করতে বসানো হয়েছে লাল পতাকা। নিয়মিত মাইকিং ও সভা করে সচেতন করা হচ্ছে স্থানীয়দের। অঙ্গ হারানো মানুষের অভিজ্ঞতা তুলে ধরেই জানানো হচ্ছে মাইন বিস্ফোরণের ভয়াবহতা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বান্দরবনের নাইখংছড়ি সদর থেকে 13 কিলোমিটার দূরে আষাঢ়তলী সীমান্ত। দুর্গম পাহাড়ি সড়ক পেরিয়ে পৌঁছাতে হয় বিজিবির আষাঢ়তলী ভিউপিতে। সেখানে বিজিবির কর্মসূচিতে জড়ো হন শতাধিক মানুষ। উপস্থিত ছিলেন সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে পা হারানো অন্তত 16 জন। নাইখংছড়ি সীমান্তের দক্ষিণ মৌলভীকাটা এলাকার যুবক ওমর ফারুক। বয়স এখনো 25 পেরোয়নি তার, কিন্তু গেল জুন মাসে সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে পা হারিয়ে এখন তাকে হাঁটা চলার জন্য নির্ভর হতে হয়েছে ক্রেচের উপর। আমি মাইনে বিস্ফোরণ আহত, জীবনে সবচেয়ে বোকামি করছি ওটা। শুধু ওমর ফারুক নন, স্থলমাইন বিস্ফোরণে পা হারানো প্রত্যেকের গল্প প্রায় একই। বর্ডারে গিয়েছিলাম লোভের বশবর্ত হয়ে, কিন্তু যাওয়ার পর অ্যাক্সিডেন্টটা হওয়ার পর এখন আমি তো শেষ, আর আমার বউ বাচ্চারাও নাকি এখন অবস্থা এইরকম। এমন পরিস্থিতিতে স্থলমাইন দুর্ঘটনা এড়াতে নানামুখী তৎপরতা শুরু করেছে বিজিবি। সীমান্তের ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করার পাশাপাশি প্রতিদিন মাইনের ভয়াবহতা নিয়ে করা হচ্ছে মাইকিং। তবে উপজেলা প্রশাসন ও বিজিবি বলছে নানামুখী তৎপরতার কারণে লোকজন সচেতন হচ্ছে। হয়তো আমাদের এই মেসেজটা তাদের কাছে গ্রহণযোগ্য হয়েছে, তাই গত 1 মাসে আমরা দেখেছি যে মাইন বিস্ফোরণের ঘটনাটা কমেছে। সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে যাতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করে। নাইখংছড়ি সীমান্তে 30টি ঝুঁকিপূর্ণ পয়েন্ট শনাক্ত করে লাল পতাকা টাঙানোর পাশাপাশি কাঁটাতারের বেড়া দিয়ে পথ রোধ করার উদ্যোগ নিয়েছে বিজিবি। সুজাউদ্দিন রুবেল। চাঁদা তোলার অভিযোগে 2 জনকে আটকের জেরে পুলিশের উপর হামলা হয়েছে। শনিবার সকালে শহরের আরশিনগর মোড়ে অটোরিকশা ও সিএনজি থেকে চাঁদা আদায় করছিল কয়েকজন। বীরপুর এলাকায় লাশ উদ্ধারে ঘটনাস্থল পরিদর্শন শেষে ওই এলাকা দিয়ে ফিরছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন সহ 8 পুলিশ সদস্য। এ সময় 2 চাঁদাবাজকে আটক করলে পুলিশের উপর হামলা করে তাদের ছিনিয়ে নেয় 40-50 জন। আহত আনোয়ার হোসেনকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজন আমাকে ঘুষি মেরে, বুকে ঘুষি মেরে আমাকে ফেলে দেয়, লাথি মারে আমাকে, পরে মাটিতে পড়ে যাওয়ার পর পায়ের গোড়ালি দিয়ে আমাকে আঘাত করে। এরপর আমি সেন্সলেস ছিলাম অনেকক্ষণ। আমার কাছে একটু মনে হয়েছে যে তারা হয়তো আমার প্রতি তাদের একটা ক্ষোভ হয়তো আছে। ওনার ঘাড়ের আঘাতের হিস্ট্রি শোনা গেছে, ঘাড়ে, বুকে এবং পায়ে, কিন্তু এমনিতে আমাদের এক্সটার্নাল কোনো ইনজুরি মার্ক ছিল না। তো আমরা ইমার্জেন্সি থেকে সার্জারি ডিপার্টমেন্টে পাঠিয়েছি। গত 6 মাসে নেত্রকোনায় নিখোঁজের পর লাশ মিলেছে 13 জনের। একই সময়ে নিখোঁজের সাধারণ ডায়েরি হয়েছে 180টি। এলাকাবাসী বলছেন দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় এর প্রবণতা বাড়ছে, আর অপরাধ কমাতে গণসচেতনতা বাড়ানোর তাগিদ পুলিশের। আলপনা বেগমের পাঠানো তথ্য ও আবু সুফিয়ানের ছবি নিয়ে রিপোর্ট। নিখোঁজের পর মেলে লাশ, অনেকের পরিচয় শনাক্ত হয়, অনেকের মরদেহ পচে গেলে শুধু ডিএনএ টেস্ট করা হয়। নেত্রকোনার নতুন আতঙ্কের নাম নিখোঁজ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে কাউকে খুঁজে না পাওয়া গেলে তার মৃত্যুর আশঙ্কা করেন স্বজনরা। গত এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত 6 মাসে এমন নিখোঁজের পর মরদেহ পাওয়া গেছে 13 জনের। এলাকাবাসী বলছেন অপরাধ করলেও অপরাধীর শাস্তি না হওয়ায় এর প্রবণতা বাড়ছে। ভাইয়া যা দেখছে যে তার যে পেটে একটা দাগ ছিল, তার চিহ্ন ছিল, আর যে শার্টটা পরানো আর প্যান্টটা নতুন, এগুলো দেখে আমরা চিনতে পারছি যেটা আমাদের ভাইয়ের লাশ। এই কিছুদিন ধরে ইদানিং মানুষ সমানে মারা যাইতেছে, যদি ফাঁসি হয় আর ফাঁসি হয় তাহলে এটা বন্ধ হইব। এসব হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক ইন্ধনের অভিযোগ আইনজীবীদের। এইগুলোর থেকে পরিত্রাণ পাইতে হইলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আসতে হবে এবং সঠিক নির্বাচন হইতে হবে, এবং নির্বাচিত গভর্নমেন্ট আসলে পরেই এই সমস্ত কন্ট্রোল করা যাবে।
আর নাইলে এই সমস্ত কন্ট্রোল করা যাবে না। এ নিয়ে গতানুগতিক বক্তব্য পুলিশের। অপরাধ কমাতে গণসচেতনতা বাড়ানোর তাগিদ সংশ্লিষ্ট কর্মকর্তার। এই ধরনের মিসিং এর ক্ষেত্রে আমাদেরকে দ্রুততার সাথে অবহিত করেন, আমরা আমাদের সক্ষমতার সবটুকু দিয়ে যিনি হারিয়েছেন বা যিনি মিসিং আছেন তাকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়ার আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। পুলিশের তথ্য মতে চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত 6 মাসের নেত্রকোনায় নিখোঁজের 180টি সাধারণ ডায়েরি হয়েছে। সময় সংবাদ, নেত্রকোনা। বগুড়ার শিবগঞ্জে আওয়ামী লীগ নেতাকে হাতকড়া পরা অবস্থায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় আহত হয়েছেন 2 পুলিশ সদস্য। পুলিশ জানায় বহু মামলার আসামি রিজ্জাকুল ইসলাম রাজু শনিবার রাত 9টার দিকে উপজেলার চকভোলা খাঁ এলাকায় এক বিয়ের অনুষ্ঠানে অংশ নেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে। হাতকড়া পরিয়ে থানায় নিতে গেলে রাজুর অনুসারী পুলিশের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নেয়। এতে পুলিশের এসআই ও কনস্টেবল আহত হন। রাজুর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হত্যা চেষ্টা সহ 16টি মামলা রয়েছে। মাদারীপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে, আহত 10 জন। শনিবার রাত 12টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায় কুয়াকাটা থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহনের যাত্রীবাহী বাস রাজধানীর ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে সদর উপজেলার সমাদ্দার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ট্রাক চালক মারা যান। পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার পরে কিছু সময় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। মৌলভীবাজারে চা শ্রমিক রামবচন গোয়ালা হত্যার মূল হোতাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আজমল হোসেন। জানান, শুক্রবার ভোরে কামিনীগঞ্জ বাজার থেকে অভিযুক্ত গোলাপ শতনামীকে গ্রেফতার করা হয়। 2017 সালে অনিয়মের অভিযোগে গোলাপ শতনামীর চাকরি চলে যায়। এর পেছনে রামবচনের যোগসাজশ ছিল বলে দীর্ঘদিনের ক্ষোভ ছিল তার। এরই জেরে চলতি বছরের 26 সেপ্টেম্বর রামবচনকে রত্না চা বাগানে নিয়ে যায়। এ সময় দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রামবচনের মাথায় লাঠি দিয়ে আঘাত করে গোলাপ শতনামী। এতে ঘটনাস্থলেই মারা যায় রামবচন। গাজীপুরে অস্ত্র ও গুলিসহ 5 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় এলাকায় প্রভাব বিস্তার করে মাদক কারবার, চাঁদাবাজি, জমি দখল, হুমকি দেয়া সহ নানা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে একটি চক্র। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে চালানো হয় অভিযান। এ সময় সদর উপজেলার ভবানীপুর বাজারে সুমনের গ্যারেজ থেকে 3 জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী উপজেলার কাউরাইদ এলাকা থেকে বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন ও 3 রাউন্ড গুলি সহ গ্রেফতার করা হয় আরও 2 জনকে। গ্রেফতারদের অনেকেই একাধিক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। ইলিশ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা সফল করতে ভোলা, পটুয়াখালী ও চাঁদপুর সহ অন্যান্য অভয়াশ্রমে চলছে প্রশাসনের তৎপরতা। তবে এখন পর্যন্ত নিষেধাজ্ঞা অমান্য করে কোনো জেলেকে মাছ ধরতে দেখা যায়নি। সারি সারি নৌকা, নেই কোনো জেলে কিংবা মাছ ধরার তোড়জোড়। মধ্যরাত থেকেই ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী জেলে শূন্য। নদীর পাড়ের মাছঘাটগুলো ফাঁকা। বিরাজ করছে নিরাপত্তা। নিষেধাজ্ঞা সফল করতে নদীতে না গেলেও জেলেদের দাবি অবরোধের সময় উপযোগী হয়নি। এবার যে অভিযানটা দিচ্ছে সেটা আসলে মৎস্য অফিস বা সরকার কিভাবে দিলে আমরা এখনো বুঝতে পারতেছি না। মাছের পেটেতে এরকম এখনো ডিম আসে নাই। এখন জেলেরাও অভাবগ্রস্ত। 22 দিন পর নদীতে নামুম, বড় ইলিশ মাছ ধরুম, আমি এটাই প্রত্যাশা। জেলেরা যেটা পাওয়ার উপযুক্ত আমাদেরকে সরকার যেন এটা তাড়াতাড়ি দিয়ে দেয়। অন্যদিকে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতেও কোনো জাল নৌকা দেখা যায়নি। নিষেধাজ্ঞা সফলে উত্তরের ষাটনল থেকে দক্ষিণে চর ভৈরবী পর্যন্ত 5টি টহল দল আলাদাভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে যে খাদ্য সামগ্রী তাদেরকে দেওয়ার কথা ইতোমধ্যেই আমরা তাদেরকে তা পৌঁছে দিয়েছি।
এছাড়া পটুয়াখালীর পায়রা নদীতে কোস্টগার্ড প্রশাসন ও নৌপুলিশের যৌথ অভিযান চলছে। অসাধু জেলের বিরুদ্ধে কঠোর অবস্থানে তারা। সকলকে অনুরোধ জানাবো, আপনারা সবাই মৎস্য সংরক্ষণ আইন এবং মাইলিশ সংরক্ষণ কার্যক্রম সফল করার জন্য আইনটা মেনে চলবেন। অবৈধ জাল পাতার সাথে কাউকে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি, তো আমাদের অভিযান অব্যাহত রয়েছে। বরিশালে কীর্তনখোলা নদীতে নৌর্যালি বের করা হয়। বিভিন্ন পয়েন্ট ঘুরে নৌর্যালিটি আবার ডিসি ঘাটে গিয়ে শেষ হয়। আগামী 25 অক্টোবর পর্যন্ত অভয়াশ্রমগুলোতে মাছ ধরা বন্ধ থাকবে। ফাহারিয়া ফারজানা, সময় সংবাদ। বঙ্গোপসাগর থেকে ফেরার পথে পটুয়াখালীর রাঙ্গাবালির সোনারচর সংলগ্ন সমুদ্রে ডুবে গেছে একটি ফিশিং ট্রলার। উদ্ধার করা হয়েছে ট্রলারের 14 জেলেকে। শনিবার সন্ধ্যায় চরমন্তাজ ইউনিয়নের দাঁড়ভাঙ্গা ঘাটে ফেরার পথে দুর্ঘটনা ঘটে। স্থানীয় জানান, মাছ ধরায় 22 দিনে নিষেধাজ্ঞা শুরু হওয়ায় ঘাটে ফিরছিল এফবি বাদল ট্রলারটি। ঘাটের কাছাকাছি পৌঁছালে ডুবোচরে আটকে ভারসাম্য হারিয়ে ডুবে যায় নৌযানটি। এ সময় ট্রলারে থাকা 14 জন জেলেকে উদ্ধার করে তীরে পৌঁছে দেয় আরেকটি ট্রলার। ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন রাঙ্গাবালী নৌফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ জায়েদ। বন্ড লাইসেন্সধারীদের পণ্য খালাসে এইচএস কোড জটিলতায় চালান আটকে না রাখার সিদ্ধান্তে আমদানি রফতানি বাণিজ্যে কমছে ভোগান্তি দুর্নীতি। এতে উচ্চ মূল্যের বৈচিত্র্যময় পোশাকের রফতানি বাড়বে, এমন পর্যবেক্ষণ বিজিএমইএ ও বিকেএমইএর। তবে কাস্টমসের এমন শিথিলতার সুযোগে যেন বন্ড লাইসেন্সের অপব্যবহার না হয় সেদিকে নজরদারি বাড়ানোর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। এমএস আরেফিনের রিপোর্ট। আমদানি রপ্তানি বাণিজ্যে বাংলাদেশ সহ 200-র বেশি দেশ ব্যবহার করে হারমোনাইজ সিস্টেম বা এইচএস কোড। বাংলাদেশে এই কোড 8 সংখ্যার। সমজাতীয় সব পণ্যের প্রথম 4 সংখ্যা একই, পরের 4 সংখ্যায় তুলে ধরা হয় পণ্যের সুনির্দিষ্ট পরিচিতি। এর ওপর ভিত্তি করে শুল্ক আদায় করে কাস্টমস। এইচএস কোড জটিলতায় পড়েননি এমন আমদানি রপ্তানিকারক মেলাভার। বিশেষ করে ফাস্ট ফ্যাশনের যুগে যখন অহরহ আমদানি করতে হয় নিত্য নতুন কাঁচামাল ও আনুষঙ্গিক পণ্য, তখন অনেক সময় প্রচলিত এইচএস কোডে কোনো পণ্য চিহ্নিত করা যায় না, যার খালাস আটকে দেয় কাস্টমস কর্তৃপক্ষ। অনেক ক্ষেত্রে এইচএস কোড জটিলতা সমাধানে দীর্ঘসূত্রিতায় ক্রয়াদেশও হারান রপ্তানিকারক বা গুনতে হয় বড় অঙ্কের মাসুল। একই ধরনের বর্ণনার কাপড় লাস্টের 4 ডিজিটে গিয়ে আমি বললাম যে এটা স্পেশাল মেড, আপনি বললেন এটা আদার্স, কারণ এটা সরাসরি বলা নাই। সব কোড ঠিক, একটা কোডের কারণে মালটা পড়ে আছে এবং এটার জন্য আমাদেরকে কাস্টম বলছে যে আমাদেরকে উচ্চ দিতে হচ্ছে। সে মালের ভ্যালু $2000 দিতে হচ্ছে আরও এডিশনাল 2-3 লক্ষ টাকা। অবশ্য বন্ড লাইসেন্সধারী যারা পণ্য রপ্তানির শর্তে বিনা শুল্কে কাঁচামাল আমদানি করেন তাদের ক্ষেত্রে বিশেষ সুবিধা দিয়েছে এনবিআর। আমরা স্বস্তি বোধ করছি যে কাস্টমস যে আমাদের আননেসেসারি যে প্যারেশানি, যে আমাদের যে একটা কিছু টাকা মানে দিতে হয়, সেটা হয়তো দিতে হবে না। গেল 9 সেপ্টেম্বর জারি করা এসআরওতে বলা হয়েছে এইচএস কোডের প্রথম 4 সংখ্যা মিললেই পণ্য খালাস করা যাবে। আর কোনো কাঁচামাল এইচএস কোডে না পড়লে তা কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেমে যুক্ত করে সর্বোচ্চ 2 দিনের মধ্যে পণ্য খালাসের সুযোগ রাখা হয়েছে। পরেরটা না মিলে তাদের কারেকশন করে তখন এটা তাদেরকে অবশ্যই তার এইচএস কোডের বন্ড এটা অ্যাড করতে হবে। ফলে সে যে এটা ওই যে ফাঁকি দেওয়ার যে একটা তার প্ল্যানিং ছিল, এই প্ল্যানিংটা তার নষ্ট হবে। যে অসাধু কর্মকর্তারা আনডিউ বেনিফিটটা নিতেন, সেটা ওনারা এখন নিতে পারতেছে না। এনবিআর এর দেয়া এই সুযোগের যেন অপব্যবহার না হয় সেদিকে নজরদারি বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। এনবিআর যখন তাদের যে সমস্ত সার্কুলারগুলো করেন, তাদের গেজেটগুলো করেন, সেই গেজেটের মধ্যে যদি ক্ল্যারিটির অভাব না থাকে সুরাহা হওয়া দরকার। বাংলাদেশের যে এইচএস কোড যেটা এনবিআর ব্যবহার করে, সেটার সঙ্গে আন্তর্জাতিক যে এইচএস কোড সেটা একটা সমন্বয় আছে এবং একই ধরনের। তো এইটা নিশ্চিত করতে পারলে আমি মনে করি যে এই সমস্যার একটা স্থায়ী সমাধান হবে। প্রায় 5000 গ্রুপে পণ্য শ্রেণীবদ্ধ করতে এইচএস কোড তৈরি করে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ডিটেইল ডিজাইন প্রস্তুত না হওয়া সহ নানামুখী জটিলতায় চলতি বছর বহুল কাঙ্ক্ষিত বে টার্মিনালের কাজ শুরু হচ্ছে না। তবে বিশ্ব ব্যাংকের 650 মিলিয়ন মার্কিন ডলারের ঋণ ছাড় হওয়ায় আগামী বছরের জুন মাসের মধ্যে অবকাঠামোগত স্থাপনা নির্মাণ শুরু হবে বলে আশাবাদী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এক্ষেত্রে আগামী 8 মাস ধরে চলবে এই প্রকল্পের ফাইল ওয়ার্ক। এরপরেই শুরু হবে মূল গ্রাউন্ড ওয়ার্ক। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
গত এক দশকের বেশি সময় ধরে অনেক কিছুই বদলে গেছে বঙ্গোপসাগর তীরবর্তী নগরী পতেঙ্গা উপকূলের এই অংশে। চট্টগ্রাম বন্দরের সহযোগী হিসাবে যেমন এখানে একটি অত্যাধুনিক বন্দরের চিন্তা ছিল, তেমনি নাগরিক প্রয়োজনে তৈরি করা হয়েছে পাকা সড়ক সহ স্থাপনা। তবে নানা জটিলতায় বারবার পিছিয়েছে বে টার্মিনালের নির্মাণ কাজ। প্রথম পর্যায়ে 2026 সালে অপারেশনে যাওয়ার কথা থাকলো, তা সম্ভব হয়নি। একটা স্থাপনা যখন আপনি করবেন তখন অন্য ফিচারগুলো যদি 5-7 বছরে বিলম্বিত হলে চেঞ্জ হয়ে যাবে, তখন আপনাকে ওটাকে অ্যাড্রেস করতে হবে। 13,525 কোটি টাকার এই প্রকল্পে বিশ্বব্যাংকের সহায়তা হিসেবে থাকছে 9,333 কোটি টাকা, আর বাকি টাকার যোগান দেবে চট্টগ্রাম বন্দর নিজেই। এখন যেহেতু বিশ্বব্যাংক অর্থায়ন শুরু হয়ে গেছে ফাইল ওয়ার্ক, আর তাই আশা করা হচ্ছে আগামী বছরে শুরু হবে গ্রাউন্ড ওয়ার্ক। চলতি বছর দৃশ্যমান কোনো অবকাঠামো তৈরি না হলো নেদারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান MTBS ফাইল ওয়ার্ক শুরু করেছে, তেমনি ডিটেল ডিজাইনের কাজ শুরু করেছে জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান শেলহর্ন এটার ডিটেল ডিজাইনটা করছে। সেই ডিটেল ডিজাইনটা আমাদের হাতে আসলেই দেন আমরা পরবর্তী কার্যক্রমটা শুরু করব। শুধুই বিশ্বব্যাংকের ঋণের 650 মিলিয়ন মার্কিন ডলার নয়, তার সঙ্গে বিনিয়োগ হিসেবে যুক্ত হবে সিঙ্গাপুরের সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান DP ওয়ার্ল্ডের এক করে 2 বিলিয়ন মার্কিন ডলার। দুইটা টার্মিনাল হবে, একটা হলো PSA সিঙ্গাপুরের সাথে, আর একটা হবে হলো আপনার DP ওয়ার্ল্ডের সাথে। সবশেষ পরিকল্পনা অনুযায়ী আগামী 2026 সালের জুন মাসে জেটি, টার্মিনাল, ইয়ার্ড সহ অন্যান্য স্থাপনা তৈরির কাজ শুরু হলে 2030 সালে অপারেশনে যাবে আধুনিক এই বন্দর। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বগুড়ায় কাঁচা মরিচের দাম 300 ছাড়িয়েছে। এছাড়া অন্যান্য শীতের আগাম সবজির দামও আকাশচুম্বী। শনিবার পাইকারি সবজির হাট মহাস্থানগড় বাজারে ওঠে নানা জাতের আগাম শীতকালীন সবজি, তবে দাম বেশ চড়া। শিম 140 ও সাজনা বিক্রি হয়েছে 150 টাকা কেজিতে, আর গাজর 100, টমেটো 110, পটল 35 টাকা কেজিতে বিক্রি হয়। তবে এদিন কাঁচামরিচ 300 টাকা কেজিতে বিক্রি হয়েছে। এতে বাজারে গিয়ে বিপাকে পড়েন ক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন বৈরী আবহাওয়ায় মাঠে ফলন ব্যাহত এবং পূজার ছুটিতে আমদানি বন্ধ থাকায় বেড়েছে মরিচের দাম। আরেক নাম ট্রেন যাত্রা। সড়কের বেহাল দশার কারণে রেল ভ্রমণ বেছে নিতে গিয়ে ব্যর্থ হচ্ছেন। সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটে চাহিদার তুলনায় 20 ভাগ টিকিট দিতে পারছে না কর্তৃপক্ষ। বগি বাড়ানোর পাশাপাশি নতুন ট্রেন চালু না হলে সমস্যার সমাধান সম্ভব নয় বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। ইকরামুল কবিরের প্রতিবেদন, ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটে প্রতিদিন 6 জোড়া ট্রেন চলাচল করে। ছুটিতে সিলেট বেড়াতে এসে যাতায়াতের ভোগান্তিতে পড়েন পর্যটকরা। সিলেট ঢাকা মহাসড়কের ভঙ্গুর দশার পাশাপাশি সড়কে দীর্ঘ যানজট লেগে থাকে। 5 থেকে 6 ঘন্টার যাত্রা 12 থেকে 14 ঘন্টা লেগে যায়। ফলে ঢাকা ও চট্টগ্রাম যাতায়াতে রেল ভ্রমণ বেছে নিতে গিয়ে বিপাকে পড়েন যাত্রীরা। ট্রেনের টিকিট বিক্রি হয়ে যায় অনেক আগে, কাউন্টারে মিলে না টিকিট। 9 তারিখ পর্যন্ত চট্টগ্রামে টিকিট নাই। রেল স্টেশনে আসছিলাম ঢাকায় যাওয়ার জন্য টিকিট নেওয়ার জন্য, এখন এর টিকিট পাই না। রাস্তাঘাট খারাপ হওয়ার কারণে বাস পাওয়া যাচ্ছে না, বাস না পাওয়ার জন্য টিকিট পাওয়া যাচ্ছে না, মানুষ যেতে পারছে না। অতি জরুরিভাবে বগি বাড়ানো দরকার। সিলেট থেকে ঢাকাগামী কালনী, জয়ন্তিকা, পারাবত ও উপবন এবং চট্টগ্রামগামী পাহাড়িকা ও উদয়ন, এই 6টি ট্রেন যাতায়াত করে। প্রতি ট্রেনে গড়ে 3.5 থেকে 4 হাজার যাত্রী যেতে পারেন। সিলেট স্টেশন থেকে ঢাকা ও চট্টগ্রামগামী যাত্রীদের টিকিটের চাহিদার 20 ভাগও পূরণ করা সম্ভব হচ্ছে না। ফলে যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। গতকালও আসছিলাম, আজকেও আসছি, এখনও টিকিট করতে পারি নাই। যেহেতু বাই রোডের অবস্থা খুবই খারাপ, 12 ঘন্টা 14 ঘন্টা লাগে, সেই জন্য ট্রেনের উপর প্রচণ্ড যাত্রী চাপ, যেজন্য আমরা অতিরিক্ত বগি লাগাইছি, কিন্তু লাগানোর পরেও আমরা সামাল দিতে পারতেছি না। এই জন্য আমাদের এটা প্রয়োজন হলো যে একটা স্পেশাল ট্রেন প্রতিদিন সিলেট টু ঢাকা। 2023 সালে ঢাকা সিলেট ঢাকা রুটে চালুর জন্য নতুন বিরতিহীন আন্তনগর ট্রেন টাঙ্গুয়া এক্সপ্রেস নামে একটি বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে ও অর্থনৈতিক কার্যাবলী বাড়ানোর লক্ষ্যে আন্তনগর ট্রেনের সময়সূচিও অনুমোদন হয়, কিন্তু ট্রেনটি আজও রেলপথে ওঠেনি। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।
দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল দশা হবিগঞ্জের নবীগঞ্জ কাজিরবাজার মারকুলি সড়কের। বেশিরভাগ স্থানেই উঠে গেছে কার্পেটিং। খানাখন্দ ভরা সড়কটিতে চলাচল করতে ভোগান্তি পোহাচ্ছেন এলাকাবাসীরা। তবে সড়কটি সংস্কারে এরই মধ্যে প্রস্তাবনা পাঠানোর কথা জানিয়েছে কর্তৃপক্ষ। রাশেদ আহমদ খানের পাঠানো তথ্য ও শাওন গোপের ছবি নিয়ে রিপোর্ট। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলাকে হাওর এলাকার সঙ্গে যুক্ত করেছে নবীগঞ্জ কাজিরবাজার মারকুলি সড়ক। সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার সংযোগ সড়ক হিসেবেও এটি ব্যবহার হয়ে আসছে। তবে দীর্ঘদিন সংস্কারের অভাবে বর্তমানে বেহাল দশা। 2022 সালের বন্যার পর সড়কটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। বেশিরভাগ স্থানেই উঠে গেছে কার্পেটিং। খানাখন্দে ভরা সড়কে চলাচল করতে ভোগান্তি পোহাচ্ছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই জমে যায় পানি। পণ্য পরিবহনে খরচ বেড়েছে কয়েক গুণ। যানবাহন গর্তে আটকে পড়ে প্রায়ই তৈরি হয় যানজট। কাজ না হওয়ার কারণে এত বড় বড় গর্ত হয়েছে নবীগঞ্জ টু মারকুলির রাস্তায় যে মানুষ চলা খুবই অতিষ্ঠ হয়েছে। রাস্তাটা অত্যন্ত খারাপ, গাড়ি চলার যোগ্য না। অসুস্থ মানুষ তো আরো অসুস্থ হয়, সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়। এই রোডটা সুন্দরভাবে সংস্কার করা হয় নাই। ছিল কথা 8 ফুট, হয়েছে 2 ফুট। গাড়ি চলাফেরার মতো নাই, নতুন গাড়ি আইনিয়া 4 দিন যায় না, নষ্ট হয়ে যায়। মেঘ দিলে পরে গাতাগুতির মাঝে গাড়ি উল্টিয়ে পুলিশ হয়, খাদো পড়ে বাস পড়ছে এক্সট্রা খাদো। স্কুলে যাওয়ার মনে হয় না, আর বৃষ্টি হলে তো প্রশ্নই ওঠে না। সড়কটি সংস্কারে এরই মধ্যে প্রস্তাবনা পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে কাজ শুরুর আশ্বাস কর্তৃপক্ষের। ক্ষতিগ্রস্ত রাস্তাটি 2025-26 অর্থবর্ষে জরুরি মেরামতের জন্য প্রাক্কলন প্রস্তুত করা হয়েছে। সদর দপ্তর হইতে অনুমোদিত হলে দরপত্র আহ্বান করা হবে। কাজ বাস্তবায়িত হলে এলাকার লোকজন চলাচলে সহজ হবে। কাজিরবাজার মারকুলি সড়কের দৈর্ঘ্য 10 কিলোমিটার। সময় সংবাদ, হবিগঞ্জ। পরিত্যক্ত ভবন ব্যবহার ও চিকিৎসক সংকটে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে জামালপুর জেনারেল হাসপাতালে। একদিকে ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে শঙ্কা, অন্যদিকে অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা কর্মরতদের। ঊর্ধ্বতন মহলে জানানো হলেও মিলছে না কোনো সমাধান। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, শয্যা সংকটে অনেকের স্থান হয়েছে মেঝেতে। জামালপুর জেনারেল হাসপাতালের শয্যা সংখ্যা 250, তবে প্রতিদিন অন্তত এর 10 গুণ রোগী ও তাদের স্বজনরা হাসপাতালে আসেন। অথচ বহির্বিভাগের ভবনটি 1961 সালে নির্মাণ করার পর 2021 সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে গণপূর্ত বিভাগ। এর মধ্যেই স্বাস্থ্যসেবা দিচ্ছেন সংশ্লিষ্টরা। সঙ্গে রয়েছে চিকিৎসক সংকট। 73টি চিকিৎসক পদের বিপরীতে কর্মরত মাত্র 48 জন। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। রোগীরা যারা আসতেছে তারা হয়রানির মধ্যে শিকার হচ্ছে। তো ডাক্তার যদি থাকে তাহলে রোগী মোটামুটি সবাই আরো ভালো সেবা পেতে পারবে আর কি। এটি একটি ঝুঁকিপূর্ণ হসপিটাল, আপনি দেখতে পাচ্ছেন। রিপেয়ারিং করে আমাদের এখানে দেখা যাচ্ছে যে ঝুঁকিপূর্ণ, যে কোনো মুহূর্তে ধসে যেতে পারে, যে কোনো সময় মানুষের জন্য একটা ভয়াবহ আকার ধারণ করতে পারে। অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম অবস্থা কর্মরতদের। আমরা সেবা ভালো দিতে চাইলেও পারতেছি না, কারণ রোগীর চাপ অনেক বেশি। ঝুঁকিপূর্ণ ভবনটাকে মেরামত করার জন্য কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। এত রোগীর চাপ, পাশাপাশি নার্সের সংকট, ডাক্তার সংকট, এজন্য আমরা চেষ্টা করা সত্ত্বেও আমাদের আসল যে সেবাটা দিতে আমাদের একটু কষ্ট হয়ে যাচ্ছে আর কি। সমস্যা সমাধানে ঊর্ধ্বতন মহলে বলা হলেও কোনো সমাধান হচ্ছে না বলে জানায় কর্তৃপক্ষ। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিভিন্ন সময় চিঠির মাধ্যমে প্রয়োজনীয় নতুন বিল্ডিং নির্মাণের জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য জানিয়েছি, কিন্তু অদ্যাবধি কোনো ভবন নির্মাণের সিদ্ধান্ত হয়নি। কিন্তু রোগীদের কথা চিন্তা করে আমরা ডাক্তাররা, অন্যান্য মেডিকেল পার্সোনালরা জীবনে ঝুঁকি নিয়ে রোগীদেরকে সেবা দিয়ে যাচ্ছি। কর্তৃপক্ষের তথ্য মতে প্রতিদিন অন্তত 3000 রোগী স্বাস্থ্যসেবা নেন। সময় সংবাদ, জামালপুর। পিরোজপুরের কালীগঙ্গা নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার দুপুরে কাউখালী উপজেলার সয়না গ্রামের শতাধিক পরিবার মানববন্ধনে অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে প্রভাবশালীরা। এতে সয়না, ধাবড়ি ও মেঘপাল গ্রামের নদী ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে গত 1 বছরে নদীগর্ভে বিলীন হয়েছে 10 বিঘা ফসলি জমি। দ্রুত অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবি জানান ভুক্তভোগীরা। সর্বস্তরের মানুষের ভালোবাসায় বিদায় জানানো হলো ভাষা সৈনিক কবি আহমদ রফিককে। শ্রদ্ধা জানান বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা, রাজনৈতিক দল সহ শুভাকাঙ্ক্ষীরা।
আহমদ রফিকের শেষ ইচ্ছা অনুযায়ী শিক্ষার্থীদের গবেষণায় ইব্রাহিম মেডিকেল কলেজে দান করা হয় তার মরদেহ। স্বদেশ এখন মানচিত্রে আঁকা, সুশ্রী রঙিন পতাকায় লেখা। তবু খুঁজে ফিরি সবার স্বদেশ, জানি না সে চাওয়া কবে হবে শেষ। যেমন দেশটি দেখতে চেয়েছিলেন সেই স্বপ্ন কি পূরণ হয়েছে? কবিতার শেষ লাইনের মতো আমাদেরও বলতে হবে জানি না, কারণ উত্তর দেওয়ার জন্য আজ তিনি নেই। হয়তো কিছু চাওয়া অপূর্ণ রেখেই জগতের মায়া ত্যাগ করেছেন ভাষা সৈনিক আহমদ রফিক। ৯৬ বছরের দীর্ঘ জীবন শেষ করলেও বাংলা সাহিত্য আর সংস্কৃতিতে তিনি হয়ে থাকবেন এক অবিচল আলো। শেষ বেলাতেও রচনা করে গেছেন অমর হওয়ার বাণী। মেডিকেল শিক্ষার্থীদের গবেষণার জন্য দান করেছেন মরণোত্তর দেহ। বারডেমে চিকিৎসারত অবস্থায় ২ অক্টোবর প্রয়াত হন তিনি। শনিবার বেলা ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় তার মরদেহ। শ্রদ্ধা জানান বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা সহ সর্বস্তরের মানুষ। সাহিত্য, শিল্প, সংস্কৃতি অঙ্গনে অনেক বড় একটা খালি হয়ে গেল জায়গা, এই জায়গা পূরণ হওয়ার নয়। ওনারা চলে যান না, ওনারা এই মাটি, এই আকাশ, এই দেশ সবকিছুর সাথে মিশে আছে। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয় এই ভাষা সৈনিককে। অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ভাব মানুষ তৈরি করবার ক্ষেত্রে বলতে পারেন তিনি প্রায় নেতৃত্বদায়ী ভূমিকা পালন করেন। উনি যে কীর্তি রেখে গেছেন, এই কীর্তি ওনাকে শুধু বাঁচিয়ে রাখবেন না, আমাদের আগামী দিনের চলার পথে পাথে হয়ে থাকবেন। সামগ্রিক মুক্তির মধ্যে নিজেকে দেখার মধ্য দিয়ে তার জীবনকে সম্পন্ন করেছেন, সেটা একটা পরবর্তী প্রজন্মের জন্য দৃষ্টান্ত। পেয়েছেন ২১ পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ বহু সম্মাননা। ২ বাংলার রবীন্দ্র চর্চায় তার অবদান অনন্য। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ভারত বাংলাদেশের উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতা চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত পথসভায় একথা বলেন তিনি। আমরা বাংলাদেশের লোকরা সার্বভৌমত্বে বিশ্বাস করি, এটা আমাদের দেশ। অন্যরা এসে কেউ মাতব্বরি করুক, এটা আমরা চাই না। একটা বৃহৎ দেশ আছে, তারা আমাদের উন্নয়ন চায় না, তারা আমাদের দেশে স্টেবিলিটি চায় না, পলিটিক্যাল স্টেবিলিটি না হলে অর্থনৈতিক স্টেবিলিটি আসবে না। উচ্চ মূল্যের বাজারে কিছুটা স্বস্তির আশায় রাজশাহীতে ওএমএস এর পণ্য কিনতে মাঝরাত থেকেই লাইনে দাঁড়িয়ে থাকেন ক্রেতারা। এই মুহূর্তে নগরের ১৪ পাই এলাকায় আছেন সহকর্মী মওদুদ রানা, যাচ্ছি তার কাছে। কিছুটা কম দামে চাল এবং আটা কেনার জন্য রাতভর যে অপেক্ষা এবং যে কষ্ট তা আসলে অবর্ণনীয়। আমি রয়েছি নগরীর ১৪ পাই এলাকায়। এখানে সকাল ৯টার সময় খোলা বাজারে বিক্রি হওয়া যে চাল এবং আটা সেটি বিক্রি করা হবে এবং সেটি কেনার জন্য প্রান্তিক মানুষ মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করছেন এবং সেই অপেক্ষা এখনও চলছে। যখন সকাল ৯টা বাজবে তখন সেটি আসলে বিক্রি শুরু হবে। আমি এই স্থানটিতে রয়েছি রাত ৩টা থেকে। আমি যেটি দেখেছি যে এখানে রাত ১২টা থেকে যারা বয়স্ক নারীরা রয়েছেন তারা অপেক্ষা শুরু করেছেন এবং আমি যখন রাত ৩টায় আসি তখনও অন্তত এখানে ২০ জন অপেক্ষা করছিলেন এবং রাত যত গভীর হয়েছে এই লাইন তত লম্বা হয়েছে এবং এখন সকাল এখনও সাধারণ মানুষ আসছেন এবং তারা যেটি বলছেন যে এখানে দুপুর ১২:৩০ পর্যন্ত মানুষের যে অপেক্ষা সেটি থাকবে, অর্থাৎ রাত ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় ১২ ঘন্টার যে অপেক্ষা, সেই অপেক্ষার পর তারা তাদের কাঙ্ক্ষিত যে কম টাকার ওএমএস এর চাল সেটি কিনতে পারবেন তারও কোনো নিশ্চয়তা নেই। তারা যেটি বলছেন যে এখানে প্রত্যেক দিন ২০০ জন মানুষের চাল এবং আটা দেওয়া হয়, তার বিপরীতে যারা বাড়তি মানুষ আসবেন অর্থাৎ ২০০ জনের বেশি মানুষ আসবেন তাদের খালি হাতে ফিরতে হবে। আপনাকে জানিয়ে রাখি যে রাজশাহী নগরীর ১৯টি পয়েন্টে ওএমএস এর চাল সপ্তাহে ৫ দিন বিক্রি করা হয়। এখানে বাজারে যেখানে ১ কেজি মোটা চালের দাম ৬৫ টাকা, তার বিপরীতে ওএমএস এর চালের দাম ৩০ টাকা। অন্যদিকে বাজারে যেখানে
60 থেকে 65 টাকায় আটা বিক্রি হয়, এখানে 24 টাকায় আটা পাওয়া যায়। এবং এই কম টাকায় চাল এবং আটা পাওয়ার কারণে এখানে সাধারণ মানুষ ভিড় করেন, যারা প্রান্তিক গরিব মানুষ রয়েছেন তারা ভিড় করেন। এবং এখন যেহেতু নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তি, সে কারণে আমরা এখানে দেখেছি অনেক মধ্যবিত্ত মানুষও আসেন। যেহেতু প্রত্যেকটি পয়েন্টে 1000 কেজি চাল এবং 1000 কেজি আটা দেওয়া হয় এবং প্রত্যেকজন মানুষ 5 কেজি চাল 5 কেজি আটা পান, 200 জন মানুষ একদিনে চাল এবং আটা সংগ্রহ করতে পারেন। সেই কারণে মানুষের ভিড় বেশি হওয়ায় এখানে রাত 12টা থেকে মানুষ লম্বা লাইন দেন, অর্থাৎ তারা তাদের যে সিরিয়াল সেটি নিশ্চিত করতে চান। আমরা যেটি দেখেছি রাত 12টা থেকে যারা নারীরা রয়েছেন, বয়স্ক নারীরা রয়েছেন, তারা এখানে এসেছেন এবং তারা মশার কামড়, ঝড়, বৃষ্টি, নানান ধরনের প্রতিবন্ধকতা উপেক্ষা করে তারা এই 12টা পর্যন্ত অপেক্ষা করেন। আমরা কথা বলেছিলাম এখানকার ডিলার যিনি রয়েছেন তার সাথে, তিনি যেটি বলছেন যে এই যে এই চিত্র গত 5 মাসের, তারা সপ্তাহে 5 দিন এখানে OMS এর কম দামের চাল এবং আটা বিক্রি করেন, কিন্তু এখানে চাহিদা বেশি থাকার কারণে তারা ইচ্ছে করলেও আসলে বেশি সংখ্যক মানুষকে তারা চাল এবং আটা দিতে পারেন না। তবে তারা খাদ্য কর্তৃপক্ষকে জানিয়েছে যে এখানে এই 14 নম্বর ওয়ার্ড সহ যেখানে বেশি সংখ্যক প্রান্তিক মানুষ রয়েছে সেখানে যেন বেশি সংখ্যক চাল এবং আটা বরাদ্দ করা হয়। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। রাজশাহী থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মওদুদ রানা। ফেব্রুয়ারিতে সরকারি ও আধা সরকারি দলের মধ্যে নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় বর্ধিত সভায় যোগ দিয়ে তিনি আরও বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না হলে সে নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে যে আলোচনা হচ্ছে এটা সঠিক অর্থে নির্বাচন হবে কিনা সন্দেহ রয়েছে। এছাড়াও জাতীয় পার্টি সবসময় নির্বাচনে ছিল, এবারও নির্বাচনে অংশ নেবে বলেও জানান GM কাদের। একেবারে নিউট্রাল গভর্নমেন্টের আন্ডারে হয়, নিরপেক্ষ, তাহলে এক পাশে থাকে এক পক্ষ আর এক পাশে থাকে তার প্রতিপক্ষ। এখানে মোটামুটি সরকার পক্ষ এবং অর্ধ সরকার আধা সরকারি এই ধরনের দুটো দলের কম্পিটিশন হচ্ছে। প্রতিপক্ষ যেমন শেখ হাসিনা ছিল দলের লোকের সঙ্গে দলের লোকের, এখানে সরকারি দলের সঙ্গে আধা সরকারি দলের কম্পিটিশন। প্রতিপক্ষ সেভাবে আমরা দেখছি। সেই কারণে মনে করি যে এটা নির্বাচনের নামে একটা প্রমোশন হবে এবং সেখানে মোটামুটি কিছুটা হলেও শেখ হাসিনার মতো একেবারে পূর্ব নির্ধারিত দল সম্ভাবনা আছে। ভোরের সময় এ ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন সাদিক হাসান ইমন। ধন্যবাদ নিবিড়। পরবর্তী সংবাদগুলো নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। দেশের রফতানি রেমিট্যান্স আয় বাড়লেও ভাটা পড়ছে বিনিয়োগে। এতে অর্থনীতি কোনোভাবে টিকে থাকলেও শিগগিরই দুর্বল হয়ে পড়বে। স্থবিরতার প্রহর বুঝছেন ব্যবসায়ী ও ব্যাংকাররা। বলছেন, স্থিতিশীল ব্যবসা বিনিয়োগের জন্য প্রয়োজন রাজনৈতিক সরকার। বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি না হলে অন্য দেশে চলে যেতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। রাজনৈতিক এজেন্ডা রাস্তায় না নিয়ে আসার পরামর্শ তাদের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। 24শে জুলাই অভ্যুত্থানের প্রত্যাশার হিসেব গুনতে গুনতে পেরিয়েছে 1 বছর। কোথাও আশা, কোথাও হতাশার চাদর মুড়িয়ে সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন, অর্থনীতি পুনরুদ্ধারের পাশাপাশি বঞ্চনা ঘোচাতে গদবাঁধা রাজনীতির পরিবর্তন চায় সাধারণ জনগণ। দেশজুড়ে নির্বাচনী ডামাডোলের নানা হিসেব নিকেশের মধ্যে বিভিন্ন সংকটের আশঙ্কা দীর্ঘস্থায়ী হলে সবচেয়ে বেশি কোণঠাসা হয়ে পড়বে অর্থনীতি। 2024-25 অর্থ বছরে আগের অর্থ বছরের চেয়ে রফতানি 8.5% ও 26% বেশি প্রবাসী আয় বৃদ্ধি পেয়েছে। বিপরীতে একই সময়ে বিনিয়োগ কমেছে 15 থেকে 20%। অস্থির বিশ্ববাজারে ব্যবসায়ীরা রফতানিতে সম্ভাবনা দেখলেও ব্যাকফুটে নতুন বিনিয়োগ। ডেমোক্রেট গভর্নমেন্টের ভিতর তখন একটা যে এটার একটা লং একটা সাস্টেনেবল জায়গা আছে, 5 বছরের একটা টেনিওর আছে, সেহেতু একটা প্ল্যান করতে পারে। এখন এই 1-2 বছর বা 6 মাসের জন্য কেউ কিন্তু বিজনেস প্ল্যান করবে না। দ্যাট ইজ রিয়েলিটি। এদিকে 1.5 দশক ধরে কঠিন সংকটে পড়া ব্যাংক খাতের ঋণ প্রবাহের গতিতে রয়েছে শক্ত লাগাম। রাজনৈতিক সরকারে আস্থা ফিরলে ব্যাংক খাতেও চাঙ্গা ভাব ফিরবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। এই মুহূর্তে আমি খুব কম দেখেছি নতুন ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে। সবাই ওয়েট করতেছে ইলেক্টেড গভর্নমেন্ট আসলে যে পলিসিগুলি নিবে, স্পেশালি এই সব ওপেন মার্কেটে ইন্টারেস্ট রেটের, এক্সচেঞ্জ রেটের ব্যাপারে, সেইভাবে চিন্তা ভাবনা করে
তারা নতুন ইনভেস্টমেন্টে যেতে চাচ্ছে। একটি দেশের রাজনীতি অর্থনীতি চলে একে অপরের হাতে হাত ধরে। অস্থিরতা কাটিয়ে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান বৃদ্ধির পরিবেশ তৈরিতে রাজনৈতিক সরকারের বিকল্প নেই বলছেন অর্থনীতিবিদরা। যখনই রাজনৈতিক ক্ষেত্রে অনিশ্চয়তা থাকবে, যখন নির্বাচন নিয়ে অনিশ্চয়তা থাকবে, যখন স্থিতিশীলতা নিয়ে মানুষের মধ্যে সন্দেহ থাকবে, তখনই কিন্তু মানুষ বিনিয়োগ করবেন না। এবং আরেকটা বিষয় হচ্ছে কি যে বিদেশি বিনিয়োগও কিন্তু আসলে দেশীয় রাজনৈতিক স্থিতিশীলতার উপরে নির্ভরশীল। রাজনৈতিক স্থিতিশীলতা থাকতে হবে, সময় মতো নির্বাচন হতে হবে, এবং এই অর্থনীতির ক্ষেত্রে ছাড় দেওয়া যাবে না, এবং সেটা রাজনৈতিকভাবে যত মত ভিন্নতা থাকুক আমরা যেন রাস্তায় আন্দোলন না করি। দেশের সার্বিক পরিবেশ স্বাভাবিক না থাকায় আওয়ামী সরকার বিদায়ের আগে 2023-24 অর্থ বছরে বিদেশি বিনিয়োগ কমে 9%। সবশেষ অর্থ বছর এর পরিমাণ কমেছে 13%। আর এক বছরে নতুন বেকার হয়েছে 3,30,000 মানুষ। এমন প্রেক্ষাপটে দ্রুত নির্বাচিত সরকার গঠনের পরামর্শ বিশ্লেষকদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। শেরপুরে সার সংকটে রয়েছেন আমন ধান ও সবজি চাষিরা। তাদের অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি করে বাড়তি দাম আদায় করছেন বিক্রেতারা। অতিরিক্ত দামে সার কেনায় যেমন বাড়ছে উৎপাদন খরচ, তেমনই বাড়ছে লোকসানের সংখ্যা। তবে সার কারসাজিদের জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কৃষি বিভাগের। শেরপুর থেকে শহীদুল ইসলাম হীরার তথ্য ও বাবু চক্রবর্তীর তোলা ছবিতে রিপোর্ট। চলতি মৌসুমে শেরপুর জেলায় দেখা দিয়েছে সারের কৃত্রিম সংকট। সরবরাহ কমের দোহাই দিয়ে বস্তা প্রতি 250 থেকে 600 টাকা পর্যন্ত বেশি আদায় করা হচ্ছে বলে অভিযোগ কৃষকের। অযৌক্তিকভাবে উৎপাদন খরচ বাড়ায় খাদ্য উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা তাদের। সার মঙ্গা, কামলা মঙ্গা, এলে দিয়ে সব লাগাইছি, এখন তো আঙ্গুর পড়তে হয় না। 50 টাকা আরো বাড়তি নিতেছে, তাহলে কৃষক কি মিলে করে কি খাবো? ডিলারদের কাছে পর্যাপ্ত সার নেই, অথচ বীজ ও কীটনাশকের দোকানে নির্ধারিত দামের বেশিতে বিক্রি হচ্ছে। এমন অভিযোগ করে অসাধু ব্যবসায়ীদের শাস্তির দাবি কৃষকদের। 1050 টাকা সার, দাম স্যার 2500। বলে যে সার নাই, সার সংকট, আমরা এই বাইরের দোকান থেকে আমাদের সার কিনতে হয় মঙ্গা দামে। সরকারের নিয়ম মেনেই সার বিক্রি করা হচ্ছে বলে দাবি ডিলারদের। আমরা সরাসরি কৃষকের কাছে ক্যাশ মেমো এবং তার মোবাইল নাম্বার সহ আমরা সার বিতরণ করি। আমরা খুচরা সার বিক্রি করি, কোনো ডিলার কেউ সারের মেমো দেয় না। সারের পর্যাপ্ত মজুদ থাকার পরও যারা কারসাজি করছেন তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান এই কৃষি কর্মকর্তা। যদি ক্যাশ মেমো ছাড়া কোনো সার বিক্রি করে, আমরা যদি কোনো অভিযোগ পাই, তাহলে সংশ্লিষ্ট ডিলারের এগেইনস্টে আমরা আমাদের সার আইনের বিধি অনুযায়ী তাদেরকে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। কৃষি বিভাগের তথ্য, চলতি মৌসুমে শেরপুরের 93,720 হেক্টর জমিতে আমন ধান ও 5,387 হেক্টর জমিতে শাকসবজির আবাদ করা হয়েছে। সময় সংবাদ, শেরপুর। সাদা মেঘের ভেলা, তার নিচে শুভ্র কাশবন। হুটহাট বৃষ্টি, খানিক পরে ঝিরিঝিরি বাতাস। এই তো শরৎ। যান্ত্রিক এই নগরে শরৎ যেন জীবন্ত কবিতা হয়ে সাজিয়েছে নিজেকে। শুভ্রতার আবরণে মোড়া মাঠঘাট আর নদীর তীর যেন তৈরি করেছে এক নান্দনিক মোহময়তা। তাই নাগরিক যন্ত্রণায় পিষ্ট মানুষ প্রশান্তির পরশ নিতে হাজির হচ্ছেন শরতের কাশবনে। ফারুক মোল্লার ছবিতে বিস্তারিত শবনম নিবিড়ের প্রতিবেদনে। রৌদ্র ছায়ার লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। শিশির ভেজা সকাল কিংবা রোদেলা দুপুর, কাশফুল সব সময় হাসি মুখে বলে যায় শরতের গল্প। মনে হয় কোনো শিল্পীর ক্যানভাসে সাদা রঙের তুলিতে আঁকা মন জুড়ানো শিল্পকর্ম। দিগন্ত জোড়া শুভ্র কাশফুল যেন অনিন্দ সুন্দর এক প্রকৃতির খেলা। অলস দুপুরে ভেসে আসে অদৃশ্য সুর, বাতাসে গা ভাসিয়ে দোলে মন। জীবনের শত হিসেব নিকেশ হার মানে প্রকৃতির এই রূপে। বাতাসের মিতালিতে দুলতে থাকা কাশফুল হয়ে ওঠে প্রশান্তির।
সেই প্রশান্তির খোঁজে কংক্রিটে বন্দি মানুষ ছুটে আসেন বিস্তীর্ণ মাঠের বুকে। দুলতে থাকা শুভ্রতায় হারায় সব ক্লেশ। আকাশ এই মেঘলা হচ্ছে, আবার রোদ উঠছে। মূল আকর্ষণ শরতের এই বিষয়গুলোই। আমাদের লাইফে অনেক কিছুই মিসিং থাকে, কাশফুলের কাছে আসলে এই মিসিং জিনিসটা মনে হয় যে না ফুলফিল হতে যাচ্ছে। এই আকাশ দেন কাশফুলের সৌন্দর্য, এটা আমি মানে একাকার হয়ে যায়। আমার ওয়াইফকে নিয়ে চলে আসছি শরতের যে প্রকৃতি সেটাকে এনজয় করতে। তাই তো এই শরতে নীলিমা আর স্নিগ্ধ বাতাস মিলে রচনা করে এক অদৃশ্য হাতছানি। ইচ্ছে করে ডেকে বলি, ওগো কাশের মেয়ে, আজকে আমার চোখ জুড়ালো তোমার দেখা পেয়ে। তোমার হাতে বন্দি আমার ভালোবাসার কাশ, তাই তো আমি এই শরতে তোমার কৃতদাস। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা। সাদা তুলার মতো মেঘ, নীল আকাশের হাসি, নদের জলের সুরার বাতাসে ভেসে বেড়াচ্ছে কাশফুল। এই শরতে এমনই অপরূপ সৌন্দর্যের দেখা মিলছে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের তীরে। হোসেন আলীর ছবিতে শরতের কাশফুল নিয়ে ওবায়দুল হকের প্রতিবেদন। আকাশ নীল, মেঘ তুলোর মতো ভাসে, নদীর জলে বাজে বাতাসের সুর। প্রকৃতি লেখে তার চিরন্তন কবিতা কাশফুলের সাদা পাতায়। প্রকৃতি চিৎকার করে নয়, নিঃশব্দেই বলে যায় তার সৌন্দর্যের কথা। ঋতুর পালাবদলে সময়ের স্রোতে এক নীরব অথচ গভীর ভাষায় কথা বলে শরৎ। সেই ভাষার সবচেয়ে কোমল উচ্চারণ কাশফুল। সাদা কাশের সমুদ্র দুলে ওঠে হালকা বাতাসে, যেন প্রকৃতি নিজেই নেচে উঠেছে নিজের সৃষ্টির ছন্দে। নদীর ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে কাশফুলের দোলায় মিশে থাকে এক অদ্ভুত প্রশান্তি, এক নিঃশব্দ শান্তির সুর। ময়মনসিংহ নগরীর শিল্পাচার্য জয়নুল পার্ক ও আশেপাশে ব্রহ্মপুত্র নদের তীরের এই সাদা রাজ্যে শহুরে কোলাহল পেরিয়ে মানুষ যেন ফিরে পায় নিজেকে ক্লান্ত জীবনের ভেতর এক টুকরো প্রশান্তি। মুগ্ধতায় হারিয়ে যায় সাদা পালকের কোমল স্পর্শে। মুহূর্তটাকে ক্যামেরার ফ্রেমে বন্দি করে রাখতে যেন বেকুল সবাই। কবি বলেছিল না যে একধারে কাশবন ফুলে ফুলে সাদা, আমাদের ব্রহ্মপুত্র ঠিক ওইভাবেই সেজেছে। ব্রহ্মপুত্র নদীর পাশে এত সুন্দর কাশফুল ফুটছে দেখে মানে মুগ্ধ। কিন্তু এবছর অনেক ফুল ফুটেছে, সেজন্য আমাদের সবাই ভালো লাগতেছে। এই মুহূর্তে যে কাশফুলের যে সাদা দোল খাওয়াটা, এটা দেখতে আসলে অন্যরকম একটা শান্তি লাগে। বাংলা সাহিত্যের আদি পর্ব থেকেই প্রকৃতির উপমা আর বর্ণনায় কাশফুলের উপস্থিতি চোখে পড়ে। চর্যাপদের পদকর্তা থেকে আধুনিক কবিদের লেখাতেও কাশফুল হাজির হয় তার নান্দনিক রূপ আর আবেগময় ব্যঞ্জনা নিয়ে। শরৎকালীন আকাশটার দিকে তাকালে আর কাশের দিকে তাকালে মনে হয় যে প্রকৃতি যেন তার নিজ রূপেই এখানে পরিবেশিত হয়েছে, প্রকাশিত হয়েছে। প্রতি বছর শরৎ আসে আবার হারিয়ে যায়, কিন্তু কাশফুলের এই সাদা কবিতা থেকে যায় হৃদয়ের কোণে, ফিরে আসার প্রতিশ্রুতি হয়ে। শীতল বাতাসে দোলে ওঠা সাদা ফুলগুলো যেন চারদিকে ছড়িয়ে দিচ্ছে চলমান শরতের শান্ত সৌন্দর্যের বার্তা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। প্রথম ধাপে গাজা থেকে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে তিনি জানান, হামাস নিশ্চিত করলেই যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। আগামী কয়েকদিনের মধ্যে ইসরায়েলি জিম্মি মুক্তির ঘোষণা হবে বলে জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় তিনি দাবি করেন, ট্রাম্পের দেয়া শর্ত মেনে নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই হামাসের। রোববার ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ বৈঠক হবে বলে জানা গেছে। এদিকে গাজায় এখনও থামেনি ইসরায়েলি হত্যাযজ্ঞ। উপত্যকাটিতে একদিনে নিহত হয়েছেন 61 ফিলিস্তিনি। মার্কিন প্রেসিডেন্টের দেয়া 20 দফা প্রস্তাবের কিছু অংশ মেনে নেয়ার ঘোষণা দিয়েছে হামাস। স্বাধীনতাকামী সংগঠনটির এমন ঘোষণার পর গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে নতুন আরেক অগ্রগতির কথা জানালেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি জানান, উপত্যকাটি থেকে প্রথম ধাপে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতির অংশ হিসেবে হোয়াইট হাউস গেল সোমবার একটি মানচিত্র প্রকাশ করেছিল, যেখানে ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের বিভিন্ন সীমারেখা দেখানো হয়। ট্রাম্প জানান, এই সীমারেখার মধ্যেই ইসরায়েল প্রাথমিক সেনা প্রত্যাহারে সম্মত হয়েছে। হামাস নিশ্চিত করলেই যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। তাড়াতাড়ি পদক্ষেপ না নিলে সব চুক্তি বাতিল হয়ে যাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
খুব শিগগিরই গাজায় আটক জিম্মিদের মুক্তির ঘোষণা দিতে পারবেন এমন আশা প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেন কূটনৈতিক ও সামরিক চাপে ট্রাম্পের প্রস্তাব মেনে নেওয়া ছাড়া হামাসের কাছে অন্য কোনো বিকল্প নেই। দ্রুতই উপত্যকাটি থেকে হামাসের শাসনের সমাপ্তি ঘটানো হবে বলে দাবি করেন তিনি। নেতানিয়াহু হামাসকে নিরস্ত্র করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। মিশরে ইসরায়েল ও হামাসের বৈঠক অনুষ্ঠিত হবে। আলোচনায় থাকবে বন্দি বিনিময় এবং যুদ্ধবিরতি বাস্তবায়ন। মার্কিন মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ এবং জারেড কুশনারও বৈঠকে অংশ নেবেন। তবে হামাসের পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েলের হামলা ও হত্যাযজ্ঞ এখনো চলছে। স্বাধীনতাকামী সংগঠনটি আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে এবং 2 বছরের এই হত্যাযজ্ঞ ও অবরোধ অবিলম্বে বন্ধ করার অনুরোধ করেছে। এর মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় নতুন করে নিহত হয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি। উপত্যকাটির বেসামরিক এলাকা ও শরণার্থী শিবিরগুলোতে একদিনেই 93টি বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইসরায়েলি হেফাজতে পরিবেশকর্মী গ্রেটা থানবার্গকে কড়া নির্যাতনের অভিযোগ তুলেছেন ফেরত আসা মানবাধিকার কর্মীরা। জানান গ্রেটাকে ইসরায়েলি পতাকা হাতে ছবি তুলতে বাধ্য করা হয়, দেওয়া হয়নি পর্যাপ্ত খাবার এবং পানীয়। তবে অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল। এদিকে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের নতুন 2টি জাহাজ গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এ নিয়ে মোট 11টি জাহাজে আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। আর এরই মধ্যে আটক 470 কর্মী থেকে 137 জনকে তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল। কীটপতঙ্গে ভরা একটি সেলে আটকে রাখা হয়েছে সুইডেনের পরিবেশ কর্মী গ্রেটা থানবার্গকে। ইসরায়েলি সেনাবাহিনী তাকে দেয়নি পর্যাপ্ত খাবার ও পানি। তুরস্কে ফেরত পাঠানো মানবাধিকার কর্মীরা জানান দীর্ঘ সময় শক্ত মেঝেতে বসে থাকতে বাধ্য করায় তার শরীরে ঘা ও র্যাশ দেখা দিয়েছে বলে জানিয়েছেন গ্রেটা। অন্য এক বন্দী জানান ইসরায়েলি সেনারা থানবার্গকে জোর করে পতাকা হাতে দাঁড় করিয়ে ছবি তোলে। সেই পতাকাগুলোর পরিচয় এখনো নিশ্চিত নয়। তুরস্কের এক মানবাধিকার কর্মী জানান গ্রেটাকে চুল ধরে টেনে নিয়ে যায়, মারধর করে এবং ইসরায়েলি পতাকা চুমু খেতে বাধ্য করা হয়। ইসরায়েলি সেনাবাহিনীর আমাদের প্রতি আচরণ ভয়াবহ ছিল। গ্রেটার শরীরে তারা ইসরায়েলি পতাকা জড়িয়ে দেয় আর যেভাবে খুশি তাকে ঠেলে ধাক্কা দিয়ে টেনে নিয়ে যায়। খুব আক্রমণাত্মকভাবে একটা প্রাইভেট রুমে গ্রেটাকে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়। এরপর বেনগভির সেখানে এসে সেই রুমে ঢোকে। পুরো ব্যাপারটাই ছিল ভয়ানক। শনিবার আটক 470 জনের মধ্যে 137 জনকে তুরস্কে ফেরত পাঠায় ইসরায়েল। তাদের মধ্যে 36 জন তুরস্কের নাগরিক সহ যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, আলজেরিয়া, মরক্কো, ইতালি, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মৌরিতানিয়া, সুইজারল্যান্ড, তিউনিসিয়া ও জর্ডানের নাগরিক রয়েছেন বলে জানায় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফেরত আসা এই মানবাধিকার কর্মীরা ইসরায়েলি সেনাবাহিনীদের এমন পশুসুলভ কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। এক বিবৃতিতে ইসরায়েল দাবি করেছে সব বন্দীকে আইনানুগভাবে পানি, খাদ্য, চিকিৎসা ও আইনি সহায়তা দেওয়া হয়েছে। থানবার্গ সম্পর্কিত খবরগুলো সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। এদিকে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের নতুন 2টি জাহাজ গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এ নিয়ে মোট 11টি জাহাজ আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। অভিযানটি ইসরায়েলের অবরোধ ভাঙার চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। নতুন 2টি জাহাজ ঘাসান কানাফানি ও আল আউদা 170 আন্তর্জাতিক কর্মী বহন করছে। প্রধান জাহাজের মধ্যে রয়েছে ডক্টরস অ্যান্ড জার্নালিস্ট শিপ বা আলদামির, যা বহন করছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে ইউরোপের বিভিন্ন দেশে দেশে তীব্র বিক্ষোভ। যুক্তরাজ্যের প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের প্রায় 5 শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়। যুক্তরাজ্য ছাড়াও ইতালি, স্পেন, ফ্রান্স, আয়ারল্যান্ড ও পর্তুগালেও ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ হয়েছে। এদিকে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল আফ্রিকার মাদাগাস্কার ও ইউরোপের জর্জিয়া। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অভিবাসন বিরোধী বিক্ষোভে স্থানীয় নিরাপত্তা বাহিনীর বাধায় সৃষ্টি হয় উত্তপ্ত পরিবেশ। সাউন্ড গ্রেনেডের শব্দে ছেয়ে যায় ইতালির রাজধানী রোমের রাজপথ। গাজায় ত্রাণবাহী নৌবহর ফ্লোটিলায় ইসরায়েলি হামলার প্রতিবাদে টানা 4র্থ দিনের মতো শহরটিতে বিক্ষোভ চলছে। প্রায় 4 লাখের মতো সাধারণ মানুষ রাস্তায় প্রতিবাদে অংশ নিয়েছেন। বিক্ষোভ চলাকালীন আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় স্থানীয় নিরাপত্তা বাহিনী।
ইউরোপের আরেক দেশ স্পেনের বার্সেলোনা ও মাদ্রিদে হাজার হাজার মানুষ ফিলিস্তিনের সমর্থনে এবং গাজায় চলমান গণহত্যা বন্ধের দাবিতে সমবেত হন। বার্সেলোনায় ঘণ্টাব্যাপী স্লোগান, পোস্টার ও মানববন্ধনে মুখর থাকে পুরো এলাকা। স্পেনের আরেক শহর মাদ্রিদে বিশাল ফিলিস্তিনি পতাকা মেলে ধরেন বিক্ষোভকারীরা। ফ্রান্সের রাজধানী প্যারিসের রিপাবলিক স্কয়ার থেকে বাস্তিল স্কয়ার পর্যন্ত হাজারো মানুষ ট্রাম্পের গাজা পরিকল্পনার বিরুদ্ধে মিছিল করে। প্রতিবাদকারীরা বলেন এটি ফিলিস্তিনের জন্য একটি ফাঁদ যা তাদের ভূমি থেকে উচ্ছেদকে বৈধ করবে। ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আয়ারল্যান্ডের ডাবলিনে বিক্ষোভ মিছিলে অংশ নেয় হাজারো মানুষ। সরকারকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। পর্তুগালের লিসবনেও হাজারো মানুষ ফিলিস্তিনের সমর্থনে রাজপথে নেমে আসেন। যুক্তরাজ্যের লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন জোটের সমর্থকরা ফিলিস্তিনের পক্ষে ও ইসরায়েলের বিপক্ষে স্লোগান দেন। এ সময় শত শত বিক্ষোভকারীকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ। যুক্তরাজ্য সরকার জুলাই মাসে এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করার পরও সংগঠনটি ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তোলা বন্ধ করেনি। এদিকে আফ্রিকার মাদাগাস্কার সরকার বিরোধী আন্দোলনে উত্তাল। প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে হওয়া বিক্ষোভে টিয়ার গ্যাস ছুড়েছে পুলিশ। পানি ও বিদ্যুৎ সংকট সহ নানা ইস্যুতে সেপ্টেম্বর থেকেই আন্দোলন অব্যাহত রয়েছে। অন্যদিকে জর্জিয়ার তিবলিসিতে ইউরোপীয় ইউনিয়নে যোগদানের দাবিতে ও সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। বিক্ষোভকারীদের অভিযোগ আগের নির্বাচনের মতো এবারও ভোট জালিয়াতি হয়েছে। যুক্তরাষ্ট্রের শিকাগোর দক্ষিণ পশ্চিম অংশে ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। কর্তৃপক্ষের দাবি, যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্টের গাড়িতে ধাক্কা দেয়ায় পেপার স্প্রে ও রাবার বুলেট ব্যবহার করা হয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এই ট্রেনে রাশিয়ার ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৩০ জন। জবাবে রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলের কিরিশি তেল শোধনাগারে ড্রোন হামলা চালায় ইউক্রেন। এদিকে রাশিয়ার ড্রোন হুমকি মোকাবেলায় ইউরোপের স্বরাষ্ট্রমন্ত্রীদের জার্মানিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এরই মধ্যে ইউক্রেনের গোয়েন্দারা দাবি করেছেন রাশিয়ার সেনাবাহিনীকে স্যাটেলাইট চিত্র ও গোয়েন্দা তথ্য সরবরাহের মাধ্যমে ইউক্রেনে হামলার নির্ভুলতা বাড়াতে সহযোগিতা করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলাটিকে বেসামরিক যোগাযোগ ব্যবস্থায় আতঙ্ক ছড়ানোর কৌশল বলে অভিযোগ করেছেন। তিনি জানান, সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া প্রায় প্রতিদিনই রেলওয়ে ও বিদ্যুৎ স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে, যা ইউক্রেনের শীতকালীন জ্বালানি প্রস্তুতি ব্যাহত করতে পারে। এর মধ্যে রাশিয়ার জ্বালানি শিল্পে পাল্টা আঘাত বাড়িয়েছে ইউক্রেন। লেনিনগ্রাদ অঞ্চলের কিরিশি তেল শোধনা করে ইউক্রেনীয় ড্রোন হামলায় শনিবার ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। 1,84,00,000 টন বার্ষিক সক্ষমতার এই তেল শোধনাগারটি রুশ জ্বালানি সরবরাহে বড় ভূমিকা রাখে। এ হামলায় ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র ও শহরগুলোতে রুশ হামলার প্রতিশোধ বলে দাবি করেছে কিয়েভ। ইউরোপীয় আকাশসীমায় রুশ ড্রোন প্রবেশ ও বিমানবন্দর অচল হয়ে পড়ার ঘটনাগুলো নতুন নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে। জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ড ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ড্রোন প্রতিরক্ষা বিষয়ক একটি জরুরি বৈঠক করেন। ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী সেরহি কিসলিৎসিয়া দাবি করেন, রাশিয়া এখন কেবল ইউক্রেনের সঙ্গেই নয়, ইউরোপের সঙ্গেও যুদ্ধে জড়িয়ে গেছে। এদিকে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা দাবি করেছে রাশিয়াকে লক্ষ্যভেদে সাহায্য করছে চীন। স্যাটেলাইট চিত্র ও গোয়েন্দা তথ্য সরবরাহের মাধ্যমে রুশ ক্ষেপণাস্ত্র হামলা নির্ভুলতা বাড়াতে সহযোগিতা করছে বেইজিং। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। সহিংস বিক্ষোভে অচল হয়ে পড়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর। মুজাফফরাবাদে বন্ধ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। সংঘর্ষে হতাহতের ঘটনায় অব্যাহত রয়েছে আন্দোলন। রাজনীতিবিদ এবং সরকারি কর্মকর্তাদের বিশেষ সুযোগ সুবিধার বিরোধিতা করেছেন বিক্ষোভকারীরা। পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে সোমবার শুরু হওয়া আন্দোলন পঞ্চম দিনে গড়ালেও উত্তেজনা থামেনি। স্থানীয় সময় শুক্রবার মুজাফফরাবাদ শহরে দোকানপাট বন্ধ, সড়ক ফাঁকা ও পরিবহন স্থবির দেখা যায়। ছোট ছোট মিছিল ও পতাকা হাতে স্লোগানে মুখর থাকে বিক্ষোভকারীরা। সহিংসতায় কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা ও পরিবহন সেবা বন্ধ থাকায় প্রায় অচল হয়ে গেছে পুরো অঞ্চল। সরকারি টেলিভিশন জানায়, বড় আকারের সংঘর্ষ এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরের দোকান মালিকরা জানান, নিরাপত্তা উদ্বেগেই ব্যবসা স্থগিত রাখা হয়েছে। খাদ্য, বিদ্যুৎ ও অন্যান্য সেবায় ভর্তুকির দাবিতে বিক্ষোভ শুরু হলেও আন্দোলনের নেতৃত্ব দেওয়া মানবাধিকার জোটের নেতা বলেন, রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের অতিরিক্ত সুবিধাই আন্দোলনের মূল ইস্যু। পাশাপাশি পাকিস্তানের অন্যান্য অঞ্চল থেকে পাঠানো প্রতিনিধিদের জন্য কাশ্মীর আইনসভায় বরাদ্দ আসন বাতিলের দাবিও তুলেছেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, এসব আসন ব্যবহার করে বারবার স্থানীয় সরকার গঠন বা ভেঙে দেওয়া হয়। আমরা কারো বিরুদ্ধে না, কোনো দেশ বা প্রতিষ্ঠানেরও বিরুদ্ধে না। আমাদের দাবি পাকিস্তানের নিপীড়িত জনগণেরও দাবি। সময় এলে পাকিস্তানের দরিদ্র ও নিপীড়িত মানুষ কাশ্মীরিদের মতো এক কণ্ঠে বলে উঠবে এবং এই দুর্নীতিগ্রস্তরা সংসদ থেকে দূর হয়ে যাবে। এদিকে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নির্দেশে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি বৃহস্পতিবার কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির নেতাদের সঙ্গে আলোচনায় বসে। কমিটির প্রধান ফয়সাল জামিল কাশ্মীরি জানিয়েছেন, আলোচনায় অগ্রগতি হচ্ছে বলে তিনি আশাবাদী। এর আগে গত বছরও একই ধরনের বিক্ষোভে কয়েকজন নিহত হওয়ার পর সরকার ২,৪০০ কোটি রুপি অনুদান দেন। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের মন পেতে এবার বিশেষ উদ্যোগ নিয়েছে ইসলামাবাদ। মার্কিন ব্যবসায়ীদের পাকিস্তানের খনিজ সম্পদ ব্যবহার সহজ করতে আরব সাগরে নতুন এক বন্দর নির্মাণের প্রস্তাব দিয়েছে দেশটি। ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী পাসনি শহরে টার্মিনালটি তৈরি এবং পরিচালনার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের উপদেষ্টারা এরই মধ্যে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে প্রাথমিক আলোচনা করেছেন। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তখন ভারত পাকিস্তান দ্বন্দ্বে মধ্যস্থতার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান শেহবাজ। মিত্র তালিকায় ওয়াশিংটনের নাম পাকাপোক্ত করতে নতুন সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদন বলছে, মার্কিন বিনিয়োগকারীরা পাকিস্তানের বেলুচিস্তানের গোয়াদর জেলার পাসনি শহরে একটি আধুনিক বন্দর নির্মাণ ও পরিচালনার প্রস্তাব পেয়েছে। ট্রাম্প শেহবাজ বৈঠকের আগে বন্দরের প্রস্তাবটি তুলে ধরা হয়। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী এটি একটি বেসামরিক বন্দর হবে, যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি স্থাপনের কোনো পরিকল্পনা নেই। মার্কিন বিনিয়োগকারীরা মৎস্য নির্ভর এই শহরকে গুরুত্বপূর্ণ টার্মিনালে রূপান্তর করবে, যার মাধ্যমে পাকিস্তানের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ যুক্তরাষ্ট্রে নেওয়া হবে। প্রস্তাবিত পরিকল্পনায় খরচ ধরা হয়েছে প্রায় $120 কোটি, যা পাকিস্তান ও মার্কিন উন্নয়ন তহবিলের যৌথ অংশীদারিত্বে বাস্তবায়িত হবে। কৌশলগতভাবে এর অবস্থান ইরানের চাবাহার বন্দরের ঠিক কাছাকাছি, যেখানে ভারত নিজস্ব বিনিয়োগ অবকাঠামো গড়ে তুলছে। পাকিস্তান থেকে খনিজ রফতানি সম্ভব হলে চীনের ওপর নির্ভরতা কমাতে পারবে যুক্তরাষ্ট্র। আর বন্দর নির্মাণের পরিকল্পনা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন প্রতিযোগিতা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর, হোয়াইট হাউস এবং পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্মানিত করতে একটি বিশেষ $1 কয়েনের খসড়া নকশা প্রকাশ করেছে মার্কিন ট্রেজারি। খসড়া নকশায় ট্রাম্পের প্রোফাইল ছবি ও মুষ্টি উঁচু অবস্থায় দৃঢ়তা প্রদর্শনের মুহূর্ত ফুটিয়ে তোলা হয়েছে, যা ২০২৪ সালের জুলাই হামলার পর তোলা ঐতিহাসিক ছবির অনুকরণ। তবে খসড়া প্রকাশিত হলেও আইন অনুযায়ী জীবিত মানুষের ছবি মুদ্রায় রাখা এখনও অনুমোদিত নয়। মার্কিন ট্রেজারি সম্প্রতি $1 একটি বিশেষ কয়েনের খসড়া নকশা প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্মান জানাতে এই বিশেষ $1 কয়েনের নকশা প্রকাশ। নকশার সামনের দিকে ট্রাম্পের ছবি দেখা যায়, যার উপরে লেখা লিবার্টি এবং নিচে ১৭৭৬ থেকে ২০২৬ খ্রিস্টাব্দ। কয়েনের অন্য পাশে ট্রাম্পকে উঁচু মুষ্টি অবস্থায় দেখানো হয়েছে। মার্কিন ট্রেজারার ব্র্যান্ডন বিচের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত পোস্টের মাধ্যমে প্রথমবার খসড়া নকশার ছবি শেয়ার করা হয়। পরে ট্রেজারি অফিসও এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে। কয়েনের ছবিটি তুলেছিলেন এপির সাংবাদিক ইভান ভুচি, যা ২০২৪ সালের জুলাইয়ে ট্রাম্পের উপর হামলার পর তোলা হয়। মুদ্রায় জীবিত মানুষের ছবি রাখা সংক্রান্ত যুক্তরাষ্ট্রের বিদ্যমান আইনে কোনো অনুমোদন নেই। তবে ট্রেজারির বক্তব্য, এই খসড়া নকশা প্রথমবারের মতো দেশের ইতিহাস ও গণতন্ত্রের শক্তিশালী প্রতিফলন। ট্রেজারির এক মুখপাত্র জানিয়েছেন, শাটডাউন থাকা সত্ত্বেও ট্রাম্পের নেতৃত্বে দেশ ২৫০তম বার্ষিকীতে আগের তুলনায় আরও শক্তিশালী ও সমৃদ্ধ অবস্থায় পৌঁছেছে। চূড়ান্ত নকশা এখনও নির্বাচিত হয়নি, তবে এরই মধ্যে প্রকাশিত নকশা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।